একটু তোমাদের কাছে জানতে চাচ্ছি আর কি, তোমরা এইগুলা দেখছো কিনা, এগুলো দেখছো কিনা আগে আমাকে রেসপন্স করবা। তারপরে হচ্ছে আমি তোমাদের কোয়েশ্চেন গুলো নিব। হ্যাঁ, উইন্ডোতে দেই। আচ্ছা, এটা সিলেক্ট করি। আচ্ছা, তোমাদের সামনে এই 10 সেকেন্ড পর একটা স্ক্রিন শেয়ার হওয়ার কথা। স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার। তোমরা এই যে ড্রাইভ লিংক আমরা ডিরেক্ট শুরু থেকে শেয়ার করছি, ওই ড্রাইভ লিংকটা পাইছো কিনা? এইখানে যে যা দেখতেছো এখানে জি স্যার। জি স্যার। এটা হচ্ছে তোমার স্টাডি ম্যাটেরিয়াল। এই স্টাডি ম্যাটেরিয়াল গুলো আমরা ক্লাসে মানে কভার করছি। এখানে যে টপিক গুলো আছে ওই টপিক গুলো ক্লাসে আমি আমার মতো করে কভার করছি। এখন যাদের কাছে ক্লাস লেকচার আছে তারা ক্লাস লেকচারটা ফলো করবা। প্রথম কথা হচ্ছে ফিজিক্স 1 এ কোনো সাজেশন নাই, ক্লাস লেকচার হচ্ছে সাজেশন, বুঝছো? ক্লাসে যা পড়াইছি এর বাইরে থেকে কোনো কোশ্চেন আশা করতেছি হবে না, ঠিক আছে? তো ক্লাসে যারা ছিলা তারা ক্লাস লেকচারটা ভালো মতো দেখবা, আর ক্লাস যারা কম করছো তারা এখানে স্টাডি ম্যাটেরিয়ালে এখানে যে চ্যাপ্টারগুলো আছে চ্যাপ্টারগুলো দেখবা। এখন যারা ক্লাস করছো তাদের কাছে ক্লাস লেকচারও আছে, যদি কোনো সংশয় থাকে যে না আমি হয়তো ক্লাসে এই টপিকটা হয়তো তুলি নাই বা সব টপিক তুলছি কিনা মনের মধ্যে যদি কোশ্চেন আসে, তাহলে এখানে স্টাডি ম্যাটেরিয়াল গুলোতে যে তুমি যাচাই করতে পারো টপিক গুলো। হ্যাঁ, কথা ধরো আমরা যদি অসিলেশনের কথা বলি, অসিলেশনে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, এই যে এখানে যে ইকুয়েশনটা দেখতেছো এটা আমরা ডিরাইভ করছি। এখন মাইক তোমরা অফ করো। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলে খালি বলিও। তোমাদের একটা সাউন্ড আসতেছে একজনের, হ্যাঁ ওটা অফ রাখো। এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা, এটা আমরা ক্লাসে সলভ করছি। এটাকে সলভ করে তো আমরা এটাকে মানে মোটামুটি কিভাবে আসছে ইকুয়েশনটা এটা দেখছি। তোমরা পরীক্ষার জন্য এই টপিকটা স্কিপ করতে পারো। আমরা যে এটাকে ডিরাইভ করছিলাম ক্লাসে, y ইকুয়াল a sin বা x ইকুয়াল a sin ওমেগা t প্লাস ডেল্টা নিয়ে আসছিলাম ডিরাইভেশন, যেটা প্রথম ক্লাস একদম ফার্স্ট এ বি সি সব সেকশনের যে ফাইনালের প্রথম ক্লাসটা ছিল, ওখানে আমরা এই ইকুয়েশনটাকে ডিরাইভ করছিলাম। তো এই ডিরাইভেশনটা তোমরা স্কিপ করতে পারো। ডিরাইভেশনের কনসেপ্টটা জরুরি, কনসেপ্টটা দিয়ে ম্যাথ আসতে পারে, ম্যাথ থাকতে পারে ওখানে, ওই ম্যাথগুলো সলভ করার জন্য আমরা ওই ডিরাইভেশনটা করছিলাম। তো ওই ডিরাইভেশনটা পরীক্ষার জন্য তুমি বাদ দিতে পারো আর কি, যেহেতু অন্যান্য সেকশনে এটা নাই, মানে এখানে ডিরাইভেশনটা নাই, তাই তো এখানে এই জন্য আমরা ওটাতে বাদ দিতে পারো। তারপরে হচ্ছে মানে এভাবে আর কি, যারা ক্লাস করছো তারা এখানে দেখবা এই টপিকগুলো। ধরো আমি কি তোমরা ক্লাসে যারা ছিলা তারা কি মানে যাচাই করার জন্য বলবা যে স্যার এভারেজ কাইনেটিক এনার্জি কি পড়ানো হয়েছিল, এটা একজন কনফার্ম করো তো দেখি। জি স্যার, পড়ানো হয়েছিল। হ্যাঁ, পড়ানো হয়েছে। মানে তুমি যারা ক্লাস করছো তারা এখান থেকে ভেরিফাই করবা, তুমি ক্লাস লেকচার ফলো করবা কিন্তু ভেরিফিকেশনটা এখান থেকে করতে পারো টপিকগুলো। হ্যাঁ, এখানে টপিকগুলো দেখবা খালি এখানে এখানে এগুলা একটু চোখ বুলাই নিও এভাবে। এখান থেকে সিম্পল হারমোনিক মোশনের কি জিনিস এগুলো একটু ডেফিনেশন গুলো দেখবা। আর এখানে এই দুইটা টপিক বাদ দিবা না, এগুলো আমরা ক্লাসে পড়ছি। এভারেজ কাইনেটিক এনার্জি কেমনে বের করতে হয় আর ওটা হচ্ছে টোটাল এনার্জি কেমনে বের করতে হয়, দুইটা টপিক এই চ্যাপ্টারের। তাই এই পিডিএফ তোমরা দেখছো। এরপরে আসো এখানে যে অসিলেশন, এটা একটা প্রেজেন্টেশন ফাইল, এটাকে আমরা পিডিএফ বানাইছি। এখান থেকে কনসেপ্ট গুলো আছে, ডেফিনেশন গুলো শিখতে পারো তোমরা। তোমাদের যদি বলা হয় যে অগ্রগামী তরঙ্গ এবং স্থির তরঙ্গের মধ্যে পার্থক্য কি, বা অনুদৈর্ঘ্য তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য কি, এগুলো তোমাদের পারা উচিত আর কি। মানে আমরা ট্রান্সভার্স ওয়েভ, লংগিটিউডিনাল ওয়েভ এগুলো কি জিনিস এগুলো তো বলছি, তাই না? এগুলো পার্থক্য গুলা জানবা। তারপরে হচ্ছে এখানে তারপরে এই যে স্ট্যান্ডিং ওয়েভ থেকে এখানে এখানে আমাদের দুইটা ডিরাইভেশন আছে, একটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ ক্লাসে আমরা পড়ছি, আর একটা কি বলো দেখি? ডপলার ইফেক্ট। চ্যাপ্টার ডপলার ইফেক্ট। এই দুইটা বাদ দিবা না, এখান থেকেও কোশ্চেন হয়। হ্যাঁ, এই দুইটা মানে ডপলার ইফেক্ট থেকে তো কোশ্চেনও হয়, ম্যাথও হয়, বুঝছো? তো ডপলার ইফেক্ট এখানে এটা আছে মোটামুটি। এখানে এই পিডিএফ গুলো অনেক বড় বড় মনে হয়, কিন্তু এখানে টপিক পড়ার মতো খুব কম। হ্যাঁ, বাকিগুলো এমনি তোমাকে বোঝানোর জন্য অনেক কিছু ছবি টবি আঁকা হয়েছে এখানে। এখান থেকে স্ট্যান্ডিং ওয়েভ, ডিরাইভেশন আর ডপলার ইফেক্ট গুলো আমরা ক্লাসে পড়ছি, এগুলাই পড়বা। মানে ক্লাসে যা পড়াইছে ওগুলাই সাজেশন। তারপরে আসো হচ্ছে অপটিক্সে। অপটিক্সে আমরা ইন্টারফারেন্স অফ লাইট পড়ছি, সুপারপজিশন অফ লাইটও পড়ছি। এখানে যে এই টপিকটা, হ্যাঁ ইন্টারফারেন্সের কন্ডিশনটা, এগুলোকে আমরা ক্লাসে পড়ছি কন্ডিশন। জি স্যার। জি স্যার পড়ছি। হ্যাঁ, কন্ডিশনের মধ্যে যে যে দুইটা তোমার মনে থাকে দুইটা মোটামুটি মাথায় রাখবা, দুই তিনটা আর কি। তারপরে এটা কি পড়ছি আমরা রিলেশন বিটুইন পাথ ডিফারেন্স এন্ড ফেজ ডিফারেন্স। জি স্যার।
তাইলে এগুলা যদি আসে তোমার পারা উচিত আর কি। আর একটা হচ্ছে যেটা ইন্টারফারেন্স অফ লাইট ওয়েভস অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট, এটাকে আমরা পড়ছি। জি Yes, স্যার। sir. হ্যাঁ, তাহলে আমরা যেভাবে পড়ছি ওভাবে ফলো করতে পারো। তবে থাকবে আমি যদি পারো, হ্যাঁ, আর না পারলেও সমস্যা নাই। মোটামুটি যদি এটা যদি যদি আসে তাইলে তোমরা মোটামুটি যতটুকু ডার্ক কন্ডিশন ব্রাইট কন্ডিশন ওগুলো বের করলে হবে। নিউটন রিংটা একটু বাদ দিও, দরকার নাই। নিউটন রিং আমরা ডিটেইলস পড়ছি। ডিফ্রাকশন অফ লাইট, এটা তোমার উপরে, আপ টু ইউ। তোমার সহজ লাগলে পড়তে পারো। ডিফ্রাকশনের কনসেপ্টটা মাথায় রাখবা। প্যানেলের ডিফ্রাকশনটা কি, ফ্রনহফারের ডিফ্রাকশনটা কি, আর হচ্ছে পোলারাইজেশন থেকে ব্রিউস্টারের সূত্র যেটা আমরা পড়াইছি আর কি। মানে আমরা ক্লাসে যা পড়ছি এর বাইরে আশা করতেছি কোশ্চেন হবে না। তোমরা ওই সিকিউরিটি পাইতে পারো আর কি। এখন আর একটা কথা হচ্ছে, হ্যাঁ, তোমরা মাইকটা অফ করো, আমি কথা শেষ করি। অপটিক্সটা মনে হয় অনেক বড় ইয়া না তোমাদের কাছে? এখানে দুইটা কোশ্চেন হয়। অপটিক্সটা তোমাদের কাছে একটু বেশি মানে বড় মনে হয় চ্যাপ্টার, কিন্তু অপটিক্সের টপিক খুবই কম। তুমি যদি ওই যে ইন্টারফারেন্স ধরো, ইন্টারফারেন্স, ডিফ্রাকশন আর পোলারাইজেশনের যে ব্রিউস্টারের সূত্র, এই তিনটাই ডিরাইভেশন আছে। এই তিনটা ডিরাইভেশন থেকে দুইটা কোশ্চেন অলওয়েজ থাকে, বুঝছো? তো তোমাদের যাদের কাছে ডিফ্রাকশন একটু জটিল মনে হয় তারা ডিফ্রাকশনটা কম গুরুত্ব দিয়ে দেখতে পারো। তবে ব্রিউস্টারের সূত্র এবং হচ্ছে তোমার ইন্টারফারেন্স, যেটা ওই যে লাইটের যে অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট বলছি, হ্যাঁ, ওই দুইটা কখনো মানে পড়বাই। এগুলো মাস্ট পড়া, এগুলো পড়তেই হবে। এগুলো সহজ টপিক, মানে সহজ টপিক যা যা লাগে, কোনো সহজ টপিক ছাড়া যাবে না। এরপরে আসো তাহলে এখানে এখানে বলো এর বাইরে কি কিছু আছে? মানে তুমি কোনো টপিক পাইছো এর বাইরে অপটিক্সে? স্যার একটা যা বলছি আর কোশ্চেন কি ছিল স্যার। ডেরাইভেশনের জন্য। আচ্ছা, আমি কোশ্চেন পরে নিচ্ছি একটু। হ্যাঁ, এখানে আছে, অপটিক্সেই আছে। অপটিক্স জি থেকে স্যার। করতে পারো। অপটিক্স স্যার নিয়ে, হ্যাঁ আমাদেরকে বলো। যদি বলে স্যার ওই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, তাহলে স্যার আমরা ওই ইয়াংস ডাবল স্লিটের ওটা করে দিব যেন স্যার। হুম, মানে যেটাই আসুক ওটা ওই, হ্যাঁ, এর শোনো, এটা হচ্ছে মানে একটা টপিকের ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে, বুঝছো? তোমার ধরো তোমার নাম যেটাই বলো, ধরো তোমার ডাক নাম আছে না, তোমার একটা নাম, সার্টিফিকেট নেম আছে, ডাক নাম আছে, তাই না? দুইটা দিয়েই তো তোমাকে জি ডাকা স্যার। যায়। এখন এখানেও এই ইয়াটাকে দেওয়া যায়, বুঝছো? এই যে আমরা যে এখানে লোডিং হইতে একটু টাইম নিচ্ছে, আমি একটু দেখাই। এই যে টপিক দেখতেছো, ইন্টারফারেন্স অফ টু লাইট ওয়েভস অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট, এটাকে ইয়াং এর দিচির পরীক্ষাও বলা যায়। বা তোমাকে আমি এটাও বলতে পারি যে দুইটা মনোক্রোমেটিক লাইট যদি ইন্টারফেয়ার করে তাহলে তাদের কন্ডিশন গুলো অ্যানালাইসিস করো। অনেক ভাবে এখানে এই টপিক থেকে কোশ্চেনটা করা যায় আর কি। মানে ইন্টারফারেন্স কথা দেখবা বা ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বলো, যে দুইটা সোর্স নিয়ে যদি দুইটা সোর্স থাকবে, দুইটা সোর্সের কারণে ইন্টারফেয়ার করবে আর কি। তো এটা মোটামুটি লাইট থেকে কোশ্চেন হইলে এটা মোটামুটি শিওর থাকতে পারো। ডিফ্রাকশন হইলে বলে দিবে এটা ডিফ্রাকশন, বুঝছো? আর যদি কোনো কথা না থাকে এটা ইন্টারফারেন্স আর কি, বুঝছো? কোশ্চেনটা একটু বুঝিও আর কি, মানে কোশ্চেনে কি চাইছে, কোশ্চেনটা ভালো মতো পড়বা। 1-2 মিনিট সময় নিয়ে পড়বা, বেশি সময় দেওয়া দিবা না। কেউ কোশ্চেনের পিছনে 10 মিনিট সময় দিবা না। 10 মিনিট দেওয়ার মতো কোশ্চেন লাগবে না, এটা টাইম নষ্ট করবা। আর হচ্ছে আর কোনো কোশ্চেন এখানে স্যার ডিফ্রেকশন কি তাহলে স্যার আসতে পারে? ডিরাইভেশন, হ্যাঁ। এরপরে আসো এখন অ্যাজ এ স্টুডেন্ট তোমাকে তো আমি ক্লাসেও বলছি যে গ্রুপ এ তেও অর থাকে, গ্রুপ বি তেও অর থাকে, অল্টারনেটিভ থাকে, তাই না? যে ডিফ্লেকশনের পিডিএফটা, হ্যাঁ, যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এই যে এটা এখানে সিঙ্গেল যে থার্মোডাইনামিক্স দেখতেছো, ওগুলো দেখবা। ফার্স্ট ল, সেকেন্ড লর স্টেটমেন্টটা প্রায় সময় আসে। ফার্স্ট ল, সেকেন্ড ল, তারপর হচ্ছে
এদিকে এই যে এখানে অ্যান্সার গুলো হবে, আইসোথার্মাল এক্সপানশন কেমন হয়েছে, তারপরে হচ্ছে এডিয়াব্যাটিক এক্সপানশন কেমন লিখবা। আর যদি বলে যে এফিসিয়েন্সি বের করতে, তাহলে এফিসিয়েন্সি আমি স্যার আপনার কত স্যার পারো স্যার আপনার কত স্যার আটকে গেছে, আরেকবার বলবেন স্যার। ইঞ্জিনের চিত্র কোথা থেকে আটকাইছে, মানে কোন পর্যন্ত বুঝছো আর কি, এটা বলো। স্যার আপনি বলতেছিলেন ওই এফিসিয়েন্সি বের করতে বলার পর আটকে গেছিল স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, ওই যে এটা বুঝছো তো, এটা এক্সপ্লেনের জন্য। হ্যাঁ, এখানে যে অ্যানসারটা দেখতেছো এটা এক্সপ্লেন যদি আসে তাহলে মোটামুটি একটু এভাবে লিখলেই হবে এক্সপ্লেনের জন্য। আর যদি এফিসিয়েন্সি বের করতে বলে, তোমাদের যে ম্যাথের ইকুয়েশন গুলো দেখাইছিলাম না আমি ক্লাসে, যে টাইপ করছি, মনে আছে নাকি এখন শুনতেছো না? আমি কি ডিসকানেক্ট হয়ে গেছি? না স্যার শুনতেছি, শুনতেছো কিনা? আচ্ছা, কথা আটকাচ্ছে স্যার, ইয়াতে যাচ্ছে না। আচ্ছা আমি একটু দাঁড়াও তাহলে, মোবাইল নেটওয়ার্কটা এই বাসায় ওয়াইফাই হয়তো ডিস্টার্ব করতেছে। আচ্ছা আমার কথা যতটুকু বলতেছি, এটা হচ্ছে ওই যে তোমাদের ডিরাইভেশন যখন করাইছি, এটা ইকুয়াল 1 মাইনাস t2 বাই t1, ওইটা হচ্ছে এফিসিয়েন্সির ইকুয়েশন। যদি ওইটা ডিরাইভ করতে বলে তাহলে তাহলে ওই গ্রাফটা আঁকিও। হ্যাঁ, গ্রাফটা একে ইকুয়েশন, মানে গ্রাফের এ থেকে বি তে গেছো, বা এই তোমার p1 v1 t1 থেকে p2 v2 t2 তে যে গেছো, ওইখানে যাওয়ার জন্য লিখে দিয়ে ওই যে ডিরাইভ করে দিবা। মানে কথা আমি একটু ইয়া করি তোমাদের, দেখি এখানে আমার মোবাইল নেটওয়ার্কটা কানেক্ট করে দেখি এটা কি অবস্থা হয়। এখন কি বুঝছো আমি কি বলছি? মানে এফিসিয়েন্সি যদি আসে হ্যাঁ, এখন কি পাচ্ছে? এখন কি শুনতেছো? জি স্যার। জি স্যার। এখন আমি মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আছি, তো এটাও যদি ডিস্টার্ব করে তাইলে কিছু করার নেই। আশা করতেছি যদি কারেন্ট যায়ও আমরা মোটামুটি এখানে কন্টিনিউ করতে পারবো। আচ্ছা দেখো, যেটা বললাম আমরা হচ্ছে এই যে এই পিডিএফটাতে ছিলাম, এখানে হচ্ছে যদি তোমাকে বলা হয় যে এক্সপ্লেন করতে, হ্যাঁ তাইলে এখানে যে অ্যান্সারটা আছে এটা যথেষ্ট, এক্সপ্লেন এখান থেকে করতে পারো। আর যদি বলা হয় এফিসিয়েন্সি বের করতে, তাহলে এই গ্রাফটা ড্র করবা। এই গ্রাফটা আমরা ক্লাসে যেভাবে ড্র করছি ওভাবে করলেও হবে। এই গ্রাফ থেকে ড্র করে বলবা যে এ থেকে বি তে যাওয়ার জন্য ইকুয়েশনগুলো বের করবা, বি থেকে সি তে যাওয়ার জন্য ইকুয়েশনগুলো বের করবা, সি থেকে ডি তে যাওয়ার জন্য ইকুয়েশনগুলো বের করবা, ডি থেকে এ যাওয়ার জন্য ইকুয়েশন বের করবা। তারপরে ক্লাসে যেভাবে সলভ করছি ওভাবে সলভ করে মানে ইকুয়েশনটা নিয়ে আসবা 1 মাইনাস t2 বাই t1। এটার আরেকটা পিডিএফ আছে, ওটা আমি ওপেন করি নাই, শর্ট ওপেন করছি। এই যে এটা আছে 19 পেজের যে পিডিএফ, এখানে সেটা মোটামুটি ইয়া করা আছে। এটা দেখো, ডেরিভেশনে এখানে একজনের কোনো কোশ্চেন ছিল, একজন না দুজন আমাকে ইয়াতে নক দিছো, হোয়াটসঅ্যাপে নক দিছো না টেলিগ্রামে নক দিছিল মনে হয়। কালকে থেকে অনেক নক পাইছি তোমাদের, বুঝছো? আমার কথা বুঝছো কিনা বলো। এই ছিল মোটামুটি চ্যাপ্টার ওভারভিউ, মানে কিভাবে পড়বা। এখন তোমাদের কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো, তারপর প্রবলেমে যাব। স্যার আসসালামু আলাইকুম স্যার। প্রবলেমে এখনো যাইনি, প্রবলেম নিয়ে কোনো কোশ্চেন আমি নিব না এখন। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলো স্যার ওই যে স্যার এক্সপ্লেন করতে বলছে যে স্যার ওখানে কি প্রথম দুটো লিখে মানে আইসোথার্মাল আর হচ্ছে যে রুদ্রতাপীয় ওটা লিখে কি বাকি দুটো সিমিলারলি লিখে দিলে হবে?
ডিরাইভেশনে বলতে পারো, কিন্তু এক্সপ্লেইন বললে কিন্তু এক্সপ্লেইন করতে হবে চারটাই। ওকে স্যার, ধন্যবাদ স্যার। চারটা ইকুয়েশন আসবে, ওয়ার্ক ডান বের করার জন্য চারটা ওয়ার্ক ডান যোগ করতে হবে। ওখানে তুমি সিমিলারলি দিয়ে বলতে পারো 2 আর 4 এর জন্য, 3 আর 4 এর জন্য। মানে তুমি 1 নাম্বার প্রুভ করছো, একের মতো 3 নাম্বার আসবে, 2 নাম্বার যেভাবে নিয়ে আসছো সিমিলারলি 4 নাম্বার আসবে। সিমিলারলি দিয়ে বলে ওখানে তুমি যত শর্টকাট করতে পারো, এটা তোমার উপরে। তোমাদের প্রতি একটা নির্দেশনা হচ্ছে তোমরা বারবার বেশি বেশি প্র্যাকটিস করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা এই জন্য যাতে পরীক্ষার হলে একটু শর্টকাট লিখতে পারো। আমার তো কানেকশন আবার লস করছে, কোনটা কানেক্ট আছে? হ্যাঁ হ্যাঁ, স্যার আপনার এখন কথা মনে শোনা হয় যাচ্ছে? আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, ওই যে মোবাইল নেটওয়ার্কই ডিসকানেক্ট হয়েছিল, বুঝছো? এখন কি করব বলো, মোবাইল তো কাছেই রাখছি, সবকিছুই কাছেই আছে, এরপরেও যদি নেটওয়ার্ক ডিস্টার্ব করে কিছু তো করার নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, প্র্যাকটিসটা করবা না দেখে। না দেখে বলতে একদম সবকিছু দূরে রেখে যদি লিখতে পারো তাহলে ঠিক আছে, বুঝছো? এটা কি চলে আসলো, বেশি হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কথা, মানে তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা যাতে পরীক্ষাতে শর্ট লিখতে পারো তোমরা। আবার মানে কোয়েশ্চেনটা একটু হইতে পারে যে একটু লেখা বেশি মনে হইতে পারে, বুঝছো? তো তোমরা এই জন্য বাসায় যেহেতু টাইম পাইছো 3 দিন, এই জন্য বাসায় বেশি বেশি লিখবা। বাসায় লিখবা যে এই জন্য যাতে পরীক্ষার হলে বুঝতে পারো যে লাইনের পরে লাইন কি আসবে, চট করে লিখে ফেলতে পারো, টাইম যাতে না লাগে আর কি। বুঝতে পারছো? হ্যাঁ, আর বলো, কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো, আর কোনো কোশ্চেন এই ওভারভিউ নিয়ে। স্যার থার্মোডাইনামিক্সে যে ডিরাইভেশনটা আছে ওইখানে কি চারটা ওয়ার্ক বের করার পর ওগুলা কি যোগ করে ওয়ার্ক ডান বের করতে হবে? এফিসিয়েন্সি মানে হচ্ছে তুমি কি পরিমাণ আউটপুট পাচ্ছ আর তুমি ইনপুটটা কি দিছিলা, এই দুইটা রেশিও, তাই না? তো জি তোমার ইনপুটটা তো আমরা কিউ1 বলি, কিউ1টা হচ্ছে ইনপুট, তাহলে কিউ1 এর ভ্যালু তুমি পাবা 1 নাম্বার ইকুয়েশন থেকে, যদি একটু পড়ে থাকো তাহলে মামার সাথে মিলাতে পারবা। কিউ1 এর ভ্যালু পাবা 1 নাম্বার থেকে। আর আউটপুটটা হচ্ছে ওয়ার্ক ডান, মানে একটা ইঞ্জিনকে তুমি এনার্জি দিছিলা কিউ1, সেই এনার্জি নিয়ে সে তোমাকে কি পরিমাণ কাজ করে দিছে, সেই কাজটা হচ্ছে তোমার আউটপুট। তাহলে উপরে থাকবে ডব্লিউ। তো ডব্লিউটা বের করার জন্য তোমার এই চারটা ইকুয়েশন আছে, চারটা ইকুয়েশন যোগ করতে হয়, মানে চারটা ওয়ার্ক ডান আছে, জি চারটা স্যার। স্টেপে চারটা ওয়ার্ক ডান, চারটা ওয়ার্ক ডান যোগ করতে হয়। যোগ করলে টোটাল ওয়ার্ক ডান পাবা, ওটাকে উপরে বসাবা, মানে কিউ1 মাইনাস কিউ2 থাকে। আর নিচে থাকে হচ্ছে তোমার তোমার কিউ1, তাই তো? ওখানে এই দুইটা মিলে হচ্ছে আমাদের এফিসিয়েন্সিটা বের হয়। এখানে কে কল করলো হঠাৎ করে? আচ্ছা, আমি আননোন ধরবো না এখন, ক্লাস টাইম। আচ্ছা, তাইলে মোটামুটি এই হইলো কথা আর কি, তারপরে জিজ্ঞেস করো, নাইলে আমি প্রবলেম সলভিং এ যাবো যদি থিওরিতে আর কোনো কোশ্চেন না থাকে। বুঝতে পারছো যে কোশ্চেন করছিলা? জি স্যার। আচ্ছা, তাইলে মোটামুটি। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আমাদের ওই প্রিভিয়াস কোশ্চেনে দেখা গেছে ওয়েবের মধ্যে বিটের পার্ট থেকে কোশ্চেন আসছে, তো ওইটা কি পড়তে হবে? ওটা তো আপনি পড়েন নাই, আ- তো ওইটা ওই ক্লাসে ক্লাসে যদি না পড়ে তাহলে লাগবে না, বুঝছো? স্যার? আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ক্লাসে যদি না পড়ায়, স্টাডি ম্যাটেরিয়াল যদি না থাকে তাহলে দরকার নাই। মানে তোমার কাছে সাজেশন, তোমরা তো খুঁজো, সাজেশনটা হচ্ছে ক্লাস লেকচার, বুঝছো? ক্লাস লেকচার, এবং ক্লাস লেকচার থেকে কোশ্চেনটা কেমন হয় এটা জানার জন্য তোমরা ফলো করতে পারো হচ্ছে হ্যাঁ, মানে দেখতে পারো। আচ্ছা, একটু আমার একটা কল আসছে, আমি কলটা রিসিভ করে আসতেছি, হ্যাঁ।
আসসালামু আলাইকুম। তোমাদের ইম্পর্টেন্ট সময় নষ্ট করার জন্য দুঃখিত, আমার একটা ইম্পর্টেন্ট কলার ছিল। হ্যাঁ, আচ্ছা আমরা কোথায় ছিলাম একটু মনে করায় দাও, তাহলে আমার জন্য সুবিধা হয়। আচ্ছা যেটা এবার আসো, আমি আচ্ছা বলো আগে আমি কোথায় ছিলাম, তারপরে শুরু করি নেক্সট। কি তোমরা কি আসো? আমার কথা শুনতেছো? ম্যাথ সলিউশনের কথা বলছিলেন স্যার। হ্যাঁ, জি ম্যাথ স্যার। সলিউশন আসো, ম্যাথ সলিউশনটা একটু দেখাই দিই। ম্যাথের পিডিএফটা কোথায় ওপেন করছি? এই যে সলভ প্রবলেম। আমি মোটামুটি লোডিং করে রাখছি, এখন বাকিটা হচ্ছে ওয়ান্স টু কি পিকচার ইন অটোমেটিক দরকার নাই। এখানে ম্যাথের জন্য প্রথম কথা হচ্ছে বেশি জটিল ম্যাথ করা দরকার নাই, যেটা বুঝবা না ওটা বাদ দিবা। এখানে অবশ্য মানে সবগুলো বাদ দিও না, আমি তোমাকে বলবো কোনগুলো তুমি মোটামুটি একটু কম দেখতে পারো, কিন্তু সহজগুলো কখনোই বাদ দিবা না, সহজগুলো ইম্পর্টেন্ট। কারণ তোমাকে যে ইয়া দেওয়া হয়েছে এখানে প্রথমে থার্মোডাইনামিক্স আছে, তাই না? থার্মোডাইনামিক্সে তোমাকে বলতে পারে যে এফিসিয়েন্সি বের করার জন্য, ওয়ার্ক ডান বের করার জন্য, এগুলো স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। তোমাকে যে ওই যে এফিসিয়েন্সি বললাম কিছুক্ষণ আগে, ওয়ার্ক ডান হচ্ছে Q1 মাইনাস Q2 ছিল, তুমি ওখানে ওয়ার্ক ডান 4টা বের করছিলা, W1 W2 W3 W4। এর মধ্যে W1টা ছিল Q1 আর W4টা ছিল সম্ভবত হচ্ছে W3টা ছিল Q2। তো Q1 মাইনাস Q2 এটা হচ্ছে ওয়ার্ক ডান। তো তোমাকে যদি বলে যে একটা ইঞ্জিন 100 জুল শক্তি নিছে কোনো একটা সোর্স থেকে আর 80 জুল ফেরত দিছে, তাহলে কাজের পরিমাণটা হবে 20 জুল, তাই না? জি স্যার। এটা মোটামুটি এত এই টাইপসের সহজ সহজ সূত্র আসবে, সহজ সহজ সূত্র দিয়ে ম্যাথগুলো করতে দিবে। তো তোমাকে এফিসিয়েন্সি বের করতে দিতে পারে, অথবা ওয়ার্ক ডান ক্যালকুলেশন করতে দিতে পারে, অথবা যে কোনো কিছু তোমাকে Q2 বের করতে দিতে পারে। তোমরা তো ইকুয়েশনটা দেখছো, আগে তোমাকে জিজ্ঞেস করি আগে দেখছো কিনা, তাইলে বুঝতে পারবো যে না তাইলে পারবা। এই যে এই ইকুয়েশনটা দেখছো না, Q1/T1 Q2/T2। জি স্যার দেখা এখান থেকে যে কোনো তোমাকে আমি বলতে পারি যে Q2 বের করো, Q1 বের করো, বাকি সবগুলো দিয়ে দিব, 3টা দিয়ে দিব, একটা বের করতে দিয়ে দিব, এরকম হইতে পারে। হ্যাঁ, আবার বলতে পারে যে এটার এফিসিয়েন্সি হচ্ছে এত পার্সেন্ট। মানে তুমি একজন ইঞ্জিনিয়ার, তুমি দাবি করলা যে তোমার এই এই সোর্স থেকে এরকম এটা এত শক্তি নাই, এতটুকু দেয়, এটার এফিসিয়েন্সি এত। কারণ আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি যে এই যে তুমি যে একটা ক্লেম করছো, এই ক্লেমটা ঠিক কিনা। কারণ ক্লেমটা ঠিক কিনা এটা তুমি কেমনে বুঝবা? কোশ্চেন বুঝছো? কোশ্চেনটা হচ্ছে তুমি দাবি করছো তোমার একটা ইঞ্জিন বানাইছো, যে ইঞ্জিনের এফিসিয়েন্সির কথা ধরে নাও যে 60% বললা। এখন তুমি যে 60% বলছো, এটা আমি বিশ্বাস করবো কেমনে? মানে তুমি ইঞ্জিনিয়ার, তুমি আমাকে একটা ভ্যালু দিছো, এফিসিয়েন্সি বলছো 60%, তার মানে আমার কাছে যে ডাটা আছে, ডাটা দিয়ে আমি করে দেখবো আসলে 60% আসে কিনা, তাই না? 60% আসলে তোমার ক্লেম ঠিক আছে, 60% যদি না আসে তাহলে তোমার ক্লেম ঠিক নাই, তাই না? বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। মানে এরকম স্যার একটা এই সহজ কোয়েশ্চেন ছিল কোশ্চেনগুলো স্যার। আসবে। বলো। স্যার এখন আমরা তো স্যার বি সেকশনের গুলো স্যার মাত্র ঢুকছি বুঝছেন স্যার, মানে এমদাত্রে মনে হয় লিংক দিছিলেন, এমদাত অফলাইন ছিল স্যার, আমাদেরকে দিতে পারেন তো। এর আগে যদি কিছু পড়ান স্যার, আমরা ওটা মিস করছি। তোমরা কখন ঢুকছো, কখন থেকে আমরা পাইছো? স্যার এই এই যে একদম মাত্র যখন শুরু করলেন স্যার, এই যে থার্মোডাইনামিক্স এ যখন বললেন এফিসিয়েন্সি, ওয়ার্ক ডান, এগুলো এখান থেকে শুরু মানে ঢুকলাম আর কি স্যার সবাই। আচ্ছা তাহলে প্রথম 4টা তোমাদের একটু বলবো, লাস্টে থাকিও, তাহলে তোমার বাকিরা করে হ্যাঁ যেতে স্যার। পারো আর কি, চলে হ্যাঁ গেলে। স্যার, হ্যাঁ আচ্ছা দেখো, তো এফিসিয়েন্সি এটা ছিল মোটামুটি এই অবস্থা। তাইলে এখানে এগুলো দেখবা, এই যে এত বড় বড় স্টেজ গুলো দেখা দরকার নাই, তুমি সহজ ম্যাথ দেখবা। সহজ কথা হচ্ছে বলতে তুমি জাস্ট দেখবা যে এই সূত্রগুলো তুমি ইউজ করতে পারবে না, এটা এগুলো 1/T2/T1 আর Q1/Q2 যেটা সূত্র, এগুলো ইউজ করতে পারো না দেখবা, বেশি জটিল ম্যাথ দেখা দরকার নেই। এরপরে হচ্ছে আসো পরের চ্যাপ্টারে, ওয়েবে এটা দরকার নাই। 5.6 5.7 আমি প্রত্যেকবার বুঝাই, তোমাদেরকে বুঝাবো না, কারণ এগুলো অনেক বড় ম্যাথ, এগুলো দেওয়া হয় না। তো 5.6 5.7 লাগবে না। হ্যাঁ, এখানে এটা কি হইলো? আচ্ছা ডপলার ইফেক্টের ম্যাথগুলো একটু দেখবা। ডপলার ইফেক্ট বুঝছো? ডপলার ইফেক্টের ম্যাথ তোমাদেরকে আমি বলছিলাম কেমনে ম্যাথগুলো ইউজ করবা, মানে ম্যাথগুলো কিভাবে করতে হয়। প্রথম কথা হচ্ছে তুমি এফ প্রাইম ইকুয়াল এই যে ভি মাইনাস ইউএস যেটা লিখছে এরকম মানে চিহ্ন ছাড়া লিখবা, চিহ্ন ছাড়া লিখে এরপরে কোশ্চেনের পড়ে দেখবা। কোশ্চেন যদি বলে যে মুভ অ্যাওয়ে করতেছে, এখানে বলছে মুভ অ্যাওয়ে, তাই না?
মুভ অ্যাওয়ে বললে আমাদের কমন সেন্স কি বলে? যদি মুভ অ্যাওয়ে হয় ফ্রিকোয়েন্সি কি কমে না বাড়ে? একটা অ্যাম্বুলেন্স যদি তোমার পাস করে চলে যায় ফ্রিকোয়েন্সিটা কি কম মনে হবে না বেশি মনে হবে? স্যার কমবে কম ধীরে ধীরে কমবে মনে হবে। স্যার। হ্যাঁ, এটা কমানোর জন্য এখানে যা করা দরকার তা দিবা। এন প্রাইমের সাথে এখানকার রিলেশন হচ্ছে উপরে সমানুপাতিক, তাহলে এটা কমাইলে কমবে, তার মানে উপরে মাইনাস সাইন হবে, তাই না? আর নিচে কি হবে? প্লাস সাইন, মানে এটা নিচে বাড়লে বাড়াইতে হবে, নিচে ব্যস্তানুপাতিক বাড়াইতে সম্পর্ক। হবে। হ্যাঁ, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এন প্রাইমের সাথে এটা সম্পর্ক ব্যস্তানুপাতিক, এটাকে বাড়াইলে এটা বাড়বে। এই জন্য এখানে দেখো এরকম আসছে এন প্রাইম ইকুয়াল, তুমি নোটেশন তোমার মতো করে ইউজ করিও, এখানে যেরকম করছে তোমাকে এরকম করতে হবে কোনো কথা নাই। ভি বাই ভি প্লাস ভি ইন্টু এন, ঠিক আছে? বুঝছো? স্যার আমরা 7.2 এর এই মাত্র দেখালেন যে ম্যাটার আমরা ওই সোর্স মুভিং অ্যাওয়ে যে সূত্রটা আছে মানে ভি বাই ভি প্লাস ইউএস যেটা আছে ওইটা দিয়ে স্যার করলে হবে না? ইউএসটাকে ভি মানে ভি ধরে। হ্যাঁ, আমি তো এটাই বললাম নোটেশন তুমি তোমার মতো করে করবা। ফিজিক্সের নোটেশন নিয়ে কোনো ঝামেলা নাই, অ্যাজ লং অ্যাজ তুমি তাকে ডিফাইন করতেছো। মানে আমাদের নোটেশন তুমি যদি আমাকে বলো যে স্যার আমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টকে এইচ দিয়ে বলি, আজকে থেকে আমি এটাকে এইচ বলবো না, আমি এটাকে মানে কে বলবা, কে স্প্রিং কনস্ট্যান্ট কে লিখো, ওটা কে বলবা, তোমার উপরে তুমি কিভাবে ডিফাইন করতেছো। তুমি কনসিস্টেন্ট থাকলে হয় আর কি। মানে সবাই যেটা ইউজ করে ওটা ইউজ করা ভালো। তা আমরা ক্লাসে ইউএস ইউজ করছি, এটা ইউজ করতে পারো, এটা পপুলার মোটামুটি ইউজ হয়, চাইলে এখানে এটা ইউজ করতে পারো, ঠিক আছে? তো ডপলার ইফেক্টে এইটুকু কাজ যদি করতে পারো তাহলে আর কোনো প্রবলেম আটকাবা না। তুমি কি এটা বুঝছো কিনা যে সাইন গুলো কেমনে দিবা? জি স্যার। আচ্ছা, এখানে হচ্ছে এই যে এখানে v0 এর মান নাই কেন? এখানে v0 লিখে নাই কেন এই লাইনে? এই যে কার্সর দেখতেছো, কার্সরের জায়গায় অবজারভার স্থির। হ্যাঁ, অবজারভার স্থির, হু ইজ এট রেস্ট, এই কথাগুলো ইম্পর্টেন্ট। মানে ফিজিক্সের লাইনের ওয়ার্ডও ইম্পর্টেন্ট একটা। এই যে রেস্ট বলছে, রেস্ট মানে হচ্ছে এটা তোমার স্থির আছে, এই জন্য। তো তুমি যদি সূত্র ইউজ করা জানো তাহলে ডপলার ইফেক্ট থেকে আটকাবা না, আমি বিলিভ করি আর কি, যদি এইটুকু বুঝে থাকো আর কি। সহজ ম্যাথ দেখবা, এখানে জটিল ম্যাথ দেখা দরকার নাই, বুঝছো? এরপরে আর বলো, তোমাদের কোশ্চেন থাকলে বলে যাও, আমি এখানে ওভারভিউ করে যাচ্ছি। স্যার এখানে অনেকগুলো ডপলার লোডিং এফেক্ট, হয়। ডপলার এফেক্টে পিচ রিলেটেড কিছু পড়ানো হয়েছিল? আমি পিচ ছিলাম তো না মানে শোনো, পিচটা হচ্ছে তোমার যে পারসেপশন, এটাকে পিচ বলে। মানে তুমি যদি ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ বলো, মানে ফিজিক্স হচ্ছে কিছু ডিফাইন কোয়ান্টিটি আছে, ফ্রিকোয়েন্সি একটা ডিফাইন কোয়ান্টিটি, আর পিচটা হচ্ছে পারসেপশন। মানে দুইটা, মানে ফ্রিকোয়েন্সি তো আছে 10 বার কাঁপতেছে, 10 বার কাঁপাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটাই যখন তুমি পারসিভ করতেছো, মানে তুমি কান দিয়ে শুনতেছো বা হাত দিয়ে ধরতেছো বা চোখ দিয়ে দেখতেছো, তখন এটাকে আমরা পিচ বলতেছি, তাই না? মানে শোনাটাকে পিচ, মানে কাইন্ড অফ মানে পারসেপশন রিলেটেড আর কি, ওই সেম কথাই। পিচ আর ফ্রিকোয়েন্সি আমরা সেমই বলি দুইটাকে, মানে ওই ইয়াতে বলে। হ্যাঁ বলো, কোশ্চেন করো। হ্যাঁ 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 স্যার ফ্রনহোফার সিঙ্গেল সিট ডিপ্রেশন থেকে যে প্রমাণটা আপনি করেছেন স্যার, এটা ঠিক কতটুকু পর্যন্ত করতে হবে? এটা পরে স্যার আপনি আবার দুইটা চিত্র দিয়া সেন্ট্রাল ম্যাক্সিমা বাই করছিলেন, গতিশীলক সেন্ট্রাল, মানে এই যে এই পিডিএফটা দেখছো? জি স্যার দেখছি স্যার। এই পিডিএফ এ যতটুকু আছে ততটুকু, মানে এখানে যা আছে এর বাইরে কোনো কিছু দরকার নাই পিডিএফ এর বাইরে। মানে এখানে পিডিএফ 3 পেজের, তো এই 3 পেজ থেকে দুইটা কোশ্চেন করা যায় পিডিএফ থেকে। একটা হচ্ছে তোমাকে আমি বলতে পারি যে ডিরাইভ করো এই পর্যন্ত, এই যে আই যেটা দেখতেছো এই পর্যন্ত ডিরাইভ করতে বলতে পারি, অথবা বলতে পারি যে প্যাটার্নটা অ্যানালাইসিস করো, মানে এখান থেকে শুরু করে এর পর থেকে শুরু করে এইটুকু প্যাটার্নটা অ্যানালাইসিস করতে বলতে পারি। ডিরাইভ যদি ইন্টেন্সিটি বলে, হ্যাঁ যদি ডিরাইভ ইন্টেন্সিটি বলে তাহলে ইন্টেন্সিটিটা এই পর্যন্ত আসলেই যথেষ্ট। ইন্টেন্সিটি হ্যাঁ এই পর্যন্ত আসতে পারো, ইন্টেন্সিটি ইকুয়েশন ডিরাইভ যদি বলে আর কি। আর যদি এক্সপ্লেইন বলে ডিফ্র্যাকশন প্যাটার্ন, তাহলে তোমাকে এইটা আঁকতে হবে, এটা মানে প্যাটার্নটা আর কি। সবচেয়ে ভালো হয় কমপ্লিট অ্যান্সার যদি ডিরাইভও বলে, ডিরাইভ বলার পরেও তুমি এই পর্যন্ত করার পরে এই চিত্রটা যদি দিয়ে দাও, এটা মোর কমপ্লিট। এই চিত্রটা, এটা ডিফ্র্যাকশনের চিত্র, এটা খুবই সিগনিফিকেন্ট একটা এক্সপেরিমেন্ট ফ্রনহোফারের ডিফ্র্যাকশন। এটা তোমরা ওই যে ডিএনএর যে স্ট্রাকচার, ডিএনএ স্ট্রাকচারকে কে ইয়া করছিল, নামটা তো ভুলে গেলাম, হেলিক্সের ডাবল হেলিক্স, ওয়াটসন ক্রিক, তাই না? হ্যাঁ ওয়াটসন ক্রিক কিন্তু এখান থেকে এগুলোর বেস করে আসছে। হ্যাঁ ওনারা ওই ডিএনএ ইয়াগুলোকে, মানে ডিএনএ তো একটা তোমার
মলিকুল, তাই না? মলিকুলও ডিফ্লেকশন শো করে। মানে তোমার যে অ্যাটম যে মলিকুলার বন্ডের মধ্যে আছে, একটা অ্যাটমের সাথে একটা একটা বন্ড আছে, এই বন্ডের মাঝখানে যে অংশটা এটাকে স্লিটের মতো আচরণ করে। তো স্লিট হিসেবে আচরণ করলে ওখানে ডিফ্লেকশনের প্যাটার্নটা দেখা যায়। ওখান থেকে এটা আসছে। মানে অনেকগুলো নোবেল উইনিং টপিক আছে এটা 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 রিলেটেড। আচ্ছা যাই হোক, এটা গেল ডিফ্লেকশন। আচ্ছা ঠিক আছে, এটা একটু বাইরে গেছি আমরা প্রবলেমে ছিলাম। তুমি হয়তো 1B নাকি যে কোশ্চেন করছো? জি স্যার। হ্যাঁ স্যার। 1A। হ্যাঁ, এই জন্য তুমি পরে আসছো। আচ্ছা দেখো, এই যে অসিলেশনের ম্যাথগুলো হচ্ছে, আচ্ছা এই কোশ্চেনটা দেখো তো, দা ডিসপ্লেসমেন্ট অফ অ্যান অসিলেটিং পার্টিকেল এট অ্যান ইনস্ট্যান্ট টি দেওয়া আছে। এটা এখানে একটা কথা বলছে, শো দ্যাট ইট ইজ এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন। একটা কথা তোমরা এখানে মানে এটা সিম্পল হারমোনিক মোশন হইতে হইলে অবশ্যই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করবে। সিম্পল হারমোনিক মোশন একটু দেখাই দিই। এটা দেখো, এই যে এটা দেখছিলা, এটা কার ইকুয়েশন? এই যে ইকুয়েশনটা, এই যে স্যার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন মানে যদি ওয়াইটা এখানে যে ওয়াই দাবি করছে সলভ প্রবলেমে, এটাকে ভালো মতো দেখে রাখো, তারপর আমি আসতে ওখানে যাচ্ছি। এখানে দাবি করছে ওয়াই একটা ইকুয়েশন দিছে, এটাকে সিম্পল হারমোনিক কিনা এটা তোমাকে দেখাইতে বলছে। তাইলে এটা সিম্পল হারমোনিক তখনই হবে যদি এই ইকুয়েশনটা সলভ মানে ভেরিফাই করে এটা, তাই না? যোগ করে যদি জিরো পাও, জিরো না পাইলে কিন্তু এটা না সিম্পল হারমোনিক না, বুঝছো? দুইবার যোগ করে জিরো পাইলে সিম্পল হারমোনিক। এটাই করছে এখানে। দেখো এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করছে, করার পরে পেজগুলো কি লোডিং হবে? এটা তো সমস্যা। আচ্ছা দেখি আমি আবার দিই। দুইবার ডিফারেন্সিয়েশন করে তুমি যদি যোগ করে জিরো পাও তাহলে এটা ঠিক আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর আমাদের যে প্রবলেমটা ছিল এটা হচ্ছে তোমার দুইটা ইকুয়েশন সিম্পল হারমোনিক, মানে একটা স্প্রিং একটা বস্তুর দুইটা স্প্রিং লাগানো আছে, তখন তার অবস্থা কি হবে ওটা বলতে বলছো। তোমরা কি কথা এখনো ভেঙে যাচ্ছে আমার? আমার নেটের অবস্থা দেখে তো আমি নিজেই স্যাটিসফাইড না, কারণ এখন এই যে এখানে দেখো এখনো এগুলো লোড হয় নাই। স্যার এখানে ওই অসিলেশনে স্যার ওই মানে মাঝখানে স্যার অনেকগুলো পেজ নাই। পেজ নাই? আচ্ছা আমি দেখাচ্ছি, আমি আসছি, যদি থাকে আমাকে দেখাইও। দেখো এখানে ওয়াই যেটা দেওয়া আছে, এখানে দুইটা ইকুয়েশন আছে, তুমি যদি খেয়াল করে থাকো cos ওমেগা টিও আছে, sin ওমেগা টিও আছে, দুইটাই তো সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। আমরা x ইকুয়াল a sin ওমেগা টি প্লাস ডেল্টা পড়ছিলাম। ডেল্টা ফেজ কনস্ট্যান্ট চেঞ্জ হইলে তোমার ইকুয়েশনটাও চেঞ্জ হয়ে যায়, সাইন কোসাইন হতে পারে, কোসাইন সাইন হতে পারে। তাহলে এখানে তার মানে এখানে বোঝা যাচ্ছে এখানে দুইটা সিম্পল হারমোনিক দুইটা ফোর্স আছে এখানে। একটা ফোর্স হচ্ছে cos ওমেগা টি আর হচ্ছে sin ওমেগা টি, বুঝতেছো? তোমরা x ইকুয়াল দেখে আসছো a sin ওমেগা টি, তাই না? এখানে এরকম sin ওমেগা টি কয়টা আছে? দুইটা। তার মানে এখানে দুইটার কম্বিনেশন মিলে হচ্ছে এখানে ওয়াইটা। একটা বস্তুর উপরে দুইটা ফোর্স কাজ করতেছে, মানে দুইটা স্প্রিং আছে ওই বস্তুর উপরে, একজন হয়তো ডান দিকে টানতেছে আর একজন বাম দিকে টানতেছে, এরকম হতে পারে। তো দুইটা মিলে সিম্পল হারমোনিক হয়েছে আর কি। এখন এটাকে যদি এই ইকুয়েশন থেকে যদি তুমি যদি এখানে ইনফরমেশন যেগুলো বের করতে বলছে, তোমাকে এ এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, বি এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার, ওমেগার মান দেওয়া আছে 4 রেডিয়ান, তোমাকে অ্যামপ্লিটিউড বের করতে বলছে। এখান থেকে কি অ্যামপ্লিটিউড বের করা যাচ্ছে? মানে গেস করতে পারবা এখান থেকে অ্যামপ্লিটিউডটা? জি স্যার, শর্টকাট আছে একটা। ওটা তো বুঝছি, শর্টকাটে না আমরা এখন, তুমি তো এখানে না, এখানে তো ম্যাথ করবা, ডিটেইলস করবা, তাই না? ডিটেইলস যেতে হবে। মানে আমি বলতে যাচ্ছি তোমাকে এই দুইটা কম্বিনেশন, তো এখানে একটা ইকুয়েশন আছে y1 আর একটা হচ্ছে y2, প্রিন্সিপাল অফ সুপারপজিশন দিয়ে এই দুইটাকে একসাথে করে ফেলতে হবে, y1 প্লাস y2 করে ফেলতে হবে, বুঝছো? ওইটার জন্য দেখো এখানে এটা করছে, a কে a sin আলফা ধরছে, b কে a cos আলফা ধরছে, তারপরে মানগুলো বসানোর পর এরকম আসে আর কি। মানে এইটা হচ্ছে মেইন ফান্ডামেন্টাল ইকুয়েশন। দুইটা যোগ করলে এখানে যে দুইটা ইকুয়েশন দেখতেছো, এই দুইটা ইকুয়েশনকে যোগ করলে এরকম আসে আর কি। আর তুমি যে শর্টকাটের কথা বলছো, তুমি যদি শর্টকাটটা দেখাইতে পারো তাহলে দেখাইও, ওটা হইলেও হবে, সমস্যা নাই, কিন্তু একটু দেখাবা কিভাবে করছো, বুঝছো? তোমরা পার্ট এটা একটু ঠিকঠাক করে করিও, এটা তো মানে সাধারণত ডিটেলসে লিখবা আর কি পার্ট এটা। যাই হোক,
তাহলে এটা এখান থেকে এখন এটা যদি চলে আসে, এটা যদি আসতে বুঝো কেমনে আসছে, তাইলে বাকিটা এমনিই পারবা, সলভটা কেমনে করতে হবে, বুঝছো? স্যার এখানে কনভার্সনটা কি ডিটেল করতে হবে? তোমার উপরে, তুমি যদি মনে করো যে না করবা না, তাহলে বাদ দিতে পারো, সরাসরি এখান থেকে লিখতে পারো, তবে একটু বলে দিও কোনটা কি জিনিস আর কি, বুঝছো? এই আর কি এখানে এই ম্যাথটা স্যার অনেক এখানে ভাবে করা যায়। তুমি ল্যাটের পার্টটা কিভাবে ধরছে স্যার? ল্যাটের পার্টটা লেটের পার্টটা হচ্ছে এখানে সাধারণত এটা হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড, তো এখানে a cos ওমেগা t এটা একটা অ্যামপ্লিটিউড, b ও একটা অ্যামপ্লিটিউড। এই অ্যামপ্লিটিউডটা সময়ের সাথে ভ্যারি করবে, ওটাকে আমরা এভাবে সময়ের সাথে না, সরি, এটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে ধরছি যাতে সিম্পল হারমোনিক মোশনটাকে আনতে পারি আর কি, এটাকে, বুঝছো? জি স্যার, মানে বুঝতে এটাকে পারছি ধরে ধরে নিছি যে আমরা এটাকে সিম্পল হারমোনিক মোশনে আনবো আর কি। ডিটেলস বলতে গেলে আমার আজকে রাতে ক্লাস শেষ হবে না, এটা যদি তোমাকে আমি মানে ফিজিক্যাল কনসেপ্টটা বলি আর কি, বুঝছো? ফিজিক্যাল কনসেপ্টও আছে এখানে, যে এ সাইন আলফা ধরছে এটা এমনি এমনি ধরে নাই, অবশ্যই কারণ আছে, ঠিক আছে, বুঝছো? আর তাইলে এখান থেকে বাকিটা বের করে নিবা। আর একটা হচ্ছে এই 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 প্রবলেম আছে, এই যে এখানে যেটা দেখছো এটা ম্যাথে ইকুয়েশন দিতে পারে, ইকুয়েশন দিয়ে তোমাকে বাকি ইনফরমেশন গুলো বের করতে বলতে পারে আর কি। তুমি যদি সিম্পল হারমোনিক মোশনে ইকুয়েশন চিনে থাকো, তাহলে ইনফরমেশন গুলো এমনি বের করতে পারবা। এরকম দেখছো না ইয়ার কোশ্চেনে এই টাইপসের প্রবলেম? জি স্যার। এই প্রবলেম গুলো মানে এই টাইপসের দেখবা আর কি, তাহলে এখানে আর দরকার নাই, বুঝছো? একটা তো আমি বুঝাই দিছি ওইটা, আর একটা হচ্ছে যে এইটা আর এটা রিলেটেড আর কি, যে 20 sin ওমেগা t প্লাস আলফা, মানে এইখানে অ্যামপ্লিটিউড দেওয়া আছে, বাকি ইনফরমেশন গুলো বের করতে দিতে পারে। তোমাকে যদি 30 সেকেন্ড টাইম পিরিয়ড বলে, তুমি ওমেগা বের করতে পারবা না? জি যে স্যার। এটার কথা বলতেছি, স্যার, টাইম পিরিয়ড দেওয়া আছে, হ্যাঁ স্যার 30 সেকেন্ড দেওয়া আছে, তাহলে 2 পাই বাই t দেওয়া আছে, পারবা। ফেজ অ্যাঙ্গেল দেওয়া আছে, বের করতে বলছে, ফেজ অ্যাঙ্গেল কোনটা, এই যেটা ওমেগা t প্লাস আলফা, তাই না? এগুলো বের করা জানতে হবে। সাইনের পর যেটা থাকে এটা ফেজ, সাইন আগে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড, আর আলফাটা হচ্ছে ফেজ কনস্ট্যান্ট বা ইপোচ বলে এখানে। যাই হোক, তো এই সহজ ম্যাথ গুলো দেখবা, আর এগুলো দেখা দরকার না, জরুরি গুলো দেখা দরকার নাই। তারপরে আসো ইন্টারফারেন্সে আসি। স্যার কি বলছেন স্যার? হ্যাঁ বলো। স্যার গ্রুপ এ আর গ্রুপ বি দুটার মধ্যে কি স্যার ম্যাথ থাকবে? হ্যাঁ ম্যাথ তো থাকবে, আমরা তো সেই প্রথম ক্লাস থেকে বলে আসতেছি, তোমার থিওরি থাকবে, ডিরাইভেশন রিলেটেড ম্যাথ থাকবে, মানে তোমার ক্লাসে যে ডিরাইভেশন গুলো পড়াইছি এর বাইরে থেকে কোনো ম্যাথ আসবে না, ওই রিলেটেড ম্যাথ থাকবে। আচ্ছা আমাকে বলো, আমি কি তোমাদের এগুলো পড়াই নাই, ওমেগা কেমনে বের করতে হয়? স্যার পড়াইছেন স্যার। হ্যাঁ, তাই এটাও কি আমি পড়াই নাই, ওমেগা স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, মানে কথা কথা বললাম আর কি, এটা কি পড়াই নাই ইকুয়েশনটা? সো ওয়াই জায়গায় এক্স পড়াইছি করে এগুলো। হ্যাঁ ওই এক্স দিকে, এই মানে তোমার একটা বস্তু ওয়াই দিকে যাচ্ছিল, এটা এক্স এর দিকে যাচ্ছে, একই কথা তো। এক্স তো ভেরিয়েবল, তুমি এক্স এর জায়গায় তোমার নাম বসাই দিতে পারো। জি স্যার। আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে লোডিং হতে টাইম নিচ্ছে, এটা তো গেল। ইন্টারফারেন্সে আসো। ইন্টারফারেন্সের ক্ষেত্রে এখানে তোমাদের ইকুয়েশনটাকে আমি এই সেকশনে মনে হয় দেখাইতে পারিনি, বাকি দুই সেকশনে হয়তো সূত্রটা কেমন আসছে দেখাইছিলাম। এখানে যে সূত্র দেখতেছো x ইকুয়াল ল্যামডা ডি বাই ডি, এটা কেমনে আসছে তোমাদের কি জানো কেমনে আসছে? বলছিলাম এই সেকশনের কেউ আসো? এই সেকশন মনে হয় বলতে পারবো না কেমনে আসছে, ওদেরকে মনে হয় আমি বলি নাই, এটা বি আর সি তে বলছি আমার যতটুকু খেয়াল আছে আর কি। আচ্ছা একটু এটাকে ওভারভিউ করে দেই যদি লাগে। অপটিক্স, দেখো এই যে এখান থেকে এ থেকে পি এর দূরত্ব, বি থেকে পি এর দূরত্ব, এগুলা অনেক দূরে হওয়ার কারণে আমরা সেম বলি। এখান থেকে আমি ধরো কথা কথা যদি এখান থেকে একটা লম্বটা নিই, লম্বটা না এখানে তো না, এটা এই চিত্রটাও ক্লিয়ার না। আচ্ছা একটা, আচ্ছা আমার সাথে একটু মানে ইয়া করো, মানে রিলেট করো, আমি এখানে আঁকতে পারতেছি না, আঁকলে পিডিএফ গুলো চেঞ্জ হয়ে যাবে। তোমাদের এই অলরেডি আমি একটা তো আঁকছি, ওখানে এখনো থেকে গেছে ওই মার্কটা। এই যে এ আর বি এর যে মধ্যবিন্দু, মধ্যবিন্দু থেকে যদি পি পর্যন্ত একটা দাগ টানি, সেটা হবে ওপি, কথার কথা ওপি। হ্যাঁ রিলেট করো ওপি, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ওপির সাথে যে অ্যাঙ্গেলটা বলছি এটা থিটা বললাম,
এই থিটা আর এখান থেকে এই যে ও থেকে যে পি, তো এখানে তো ও তো অলরেডি আছে, এটাও না, তাহলে এটাকে একটা নাম দাও আর কি, সি, এ থেকে বি এর মাঝখানে সি আছে মনে করো, তাহলে সি থেকে পি যোগ করছি। আমার কার্সার মুভমেন্টটা দেখিও, তাহলে বুঝতে পারবা। কার্সার দেখা যাচ্ছে? কার্সার স্যার আপনি যদি স্যার এটা একটু ডাউনলোড করেন তাহলে আই গেস এটাতে আঁকলে সমস্যা হবে না। না, ডাউনলোড করে আবার পিডিএফ ওই যে এটা ওপেন করতে হবে, এটা আরো ঝামেলা, বুঝছো? আমি এখান থেকে বলি তোমরা রিলেট করো, এটা খুব সহজ জিনিস, মানে আশা করি ধরতে পারবা আর কি, যদি একটু মনোযোগ দাও। এই যে এখান থেকে সি থেকে, হ্যাঁ, সি থেকে পি, এটা ঠিক আছে, এটা যোগ করছি মধ্যবিন্দু থেকে, এ বি এর মধ্যবিন্দুর সাথে পি যোগ করছি, সহজ কথা। এখন যোগ করার পরে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এখানে, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এটা থিটা, থিটা বললাম। এখন এখানে যদি আমরা ট্যান থিটা অ্যাপ্লাই করি, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি না? ইয়েস স্যার। লম্বটা কি হবে? লম্বটা হচ্ছে ওপি, আর ভূমিটা হবে এখান থেকে ও থেকে সি, তাই তো? মানে রেসপন্স করো, ও থেকে সি, ঠিক আছে? জি স্যার। তাইলে লম্ব বাই ভূমি, লম্বর মানে হচ্ছে এখানে লম্বের মানটা তুমি ওয়াই বলতে পারো, এখানে এক্স বলছে এক্সও বলতে পারো, বড় হাতের এক্স, এটাকে এক্স ধরো, আর এটা হচ্ছে তোমার ভূমি, ভূমি হচ্ছে ক্যাপিটাল ডি দেওয়া আছে, তাহলে ট্যান থিটা মানে কি আসতেছে? এক্স বাই ডি, তাই তো? এক্স বাই ডি। আর একটা আমরা এখানে এখানে আসছে কিনা কে জানে, নাই। আচ্ছা, আর একটা অ্যাঙ্গেল আমরা এভাবে বের করছিলাম, এ থেকে বি এর উপরে একটা লম্ব টানছিলাম, ওইটাও থিটা ছিল, এটা আমি বুঝাইছি ডিটেলসে। এ থেকে এখানে তোমরা হয়তো তোমাদের মিস করে গেছি, এ থেকে এখানে লম্ব টানলে এখানে যে অ্যাঙ্গেলটা হবে সেটাও থিটা। কেমনে বুঝাই, কোথায় আছে? দাঁড়া, ফর্ন পরে যাই, সমস্যা নাই, একটু টাইম ইয়া করো, আমি দেখাচ্ছি। এখান থেকে দেখো, এখান থেকে বুঝতে পারবা। এই যে এটার কথা বলতেছি, এখান থেকে এটা যেটা টানা হয়েছে এটা একটা থিটা, আর একটা হচ্ছে এখান দেখো ও থেকে সি এর উপরে একটা লম্ব টানা আছে, দেখতেছো? এটা জুম করি, দেখো এই যে ও থেকে সি এর উপরে একটা লম্ব টানা আছে, ঠিক আছে? দেখতেছো? জি স্যার। জি স্যার। ও থেকে, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, মানে এটা যদি থিটা হয় এটাকেও থিটা বলা যায়। স্যার কেমনে, কেমনে ব্যাখ্যা দিব না, কেমনে ব্যাখ্যা দিছি অনেকবার, এখানে দেওয়া যাবে না কারণ হচ্ছে টাইম যাবে গা। তো এটা থিটা হলে এটাও থিটা হয়, ম্যাথমেটিক্যালি দেখানো যায় এটা থিটা। আচ্ছা, এখন এটা যদি থিটা হয়, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য দেওয়া আছে এস, আমরা এখানে সাইন থিটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, তাহলে সাইন থিটা সমান কি আসবে এখানে বলো দেখি? সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ না, না ভূমি বাই অতিভুজ? লতি, লম্ব বাই অতিভুজ। লম্ব, তাহলে এখানে লম্ব কোনটা? সমকোণের সমকোণের বিপরীত বাহু, তাই তো? জি। সমকোণ কোনটা? এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে এটা। হ্যাঁ ঠিক আছে, যে এটা হচ্ছে তোমার লম্ব ডেল্টা এক্স, এটা ডেল্টা এক্স না? এই জায়গাটা এক্সটা অংশ ছিল ডেল্টা এক্স, মানে ডেল্টা এক্স ধরো, এখানে ডেল্টা লিখছে তো ডেল্টা এক্স, তাহলে ডেল্টা এক্স বাই এস হবে কিনা এটা বলো? এটা যদি বুঝতে পারো তাহলে বুঝে যাবা। সাইন থিটা, থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই যে এটা আমার কার্সর মুভমেন্ট দেখো, এখান থেকে এই মুভমেন্ট, এটা হচ্ছে থিটা, এটা এই অ্যাঙ্গেলটা থিটা। থিটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে ডেল্টা এক্স, আর অতিভুজ হচ্ছে এস, ছোট এসটা। সাইন থিটা সমান হবে ডেল্টা এক্স বাই এস। এই সেম লজিক যদি আমি এখানে খাটাই, সেম লজিক যদি এখানে খাটাই তাহলে এটা হবে হচ্ছে, এখানে দেখো এ থেকে বি লম্ব টানছি, এটা হচ্ছে এটা হচ্ছে ডেল্টা এক্স, তাহলে ডেল্টা এক্স বাই হবে এখানে ডি দেওয়া আছে না, এ দেওয়া আছে ডি, ডি হবে, বুঝছো? দুইটা ইকুয়েশন একটু পাশাপাশি লিখো, একটা হচ্ছে tan থিটা সমান বড় হাতের x বাই ডি, বড় ডি ক্যাপিটাল ডি, এখানে এটা একটু বড় করি, এই যে এখান থেকে ইয়া করছিলাম লম্ব বাই অতিভুজ মানে ক্যাপিটাল এক্স বাই ডি, আর এখান থেকে পাইছি সাইন থিটা সমান হচ্ছে ডেল্টা এক্স বাই ডি। এখন থিটা যেটা বলছি আমরা, লিখছো এই দুটো এখানে লিখছো খাতায়? একটু কষ্ট করো। জি স্যার লিখছি। তো তোমাদের থেকে কষ্ট আমার বেশি হচ্ছে, আমি সারাদিন বাইরে ছিলাম, আসছি। আচ্ছা দেখো, তাহলে এই এখন আমি যেটা বলছি এই কথাটা ইম্পর্টেন্ট, এটাই মাথায় রাখো খালি, বাকিটা দরকার নাই। যে অ্যাঙ্গেল থিটার কথা বলছি
এই অ্যাঙ্গেল থিটা যদি অনেক ছোট হয়, অনেক ছোট বলছে কেমন ছোট, জিরোর খুব কাছাকাছি, জিরোর খুব কাছাকাছি, জিরোর খুব কাছাকাছি যদি হয় তাহলে সাইন 0 ডিগ্রির মানও হয় 0, tan 0 ডিগ্রির মানও কত হয় 0। তাহলে যদি থিটা যদি খুব ছোট হয় তখন আমরা সাইন থিটা এবং ট্যান থিটা দুইটার আউটপুট সেম বলতে পারবো, মানে সাইনের আউটপুটও 0 আসবে, ট্যানের আউটপুটও 0 আসবে যদি অ্যাঙ্গেল থিটা খুব 0 খুব কাছাকাছি হয়। তাহলে ওই লজিক কাজে লাগিয়ে আমরা বাম পাশ সমান বলছি, ডান পাশ সমান বলবো, ডান পাশ সমান করে দাও। ট্যান থিটা ডান পাশ ছিল x/d আর সাইন থিটা ডান পাশ ছিল ডেল্টা x/, কত ছিল ডি, ছোট ডি, স্মল ডি, তাই না, স্মল ডি, তাই তো। হ্যাঁ, এবার এই দুইটাকে সমান করো, সমান করে এখান থেকে কার মান বের করবা, বের করার দরকার নাই, এক্স এর মান এটা আসে কিনা দেখো আগে, যেটা এখানে আছে, এই যে আমি কার্সর রাখছি যে জায়গায়, এই ইকুয়েশনটা আছে কিনা বলো। x ইকুয়াল আসে, ডেল্টা x ইকুয়াল এটা আসে, কেউ আনতে পারছো? পারো নাই? পারছো? একজন বলো পারছো কিনা। আচ্ছা, ল্যামডা আনার দরকার নাই, তুমি x সমান কি আসছে আমাকে এটা বলো। ল্যামডা আনার দরকার নাই, x/d আর একটা ডেল্টা x, ডেল্টা x d/small d into del x, x এর মান, হ্যাঁ ডেল্টা x এর মান হবে ছোট d ইনটু বড় x, তাই তো, বড় x ডিভাইডেড বাই d। আচ্ছা, এবার এখানে তোমাদের কোশ্চেন হচ্ছে ডেল্টা x সমান n ল্যামডা কেমন আসছে, তাই না? আচ্ছা, ডেল্টা x সমান n ল্যামডা। আচ্ছা দেখো এখানে কি বলছে, এই প্রবলেমটা বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবা। ডাবল স্লিট এক্সপেরিমেন্টে স্লিটের মধ্যে সোর্সের মধ্যে সেপারেশন দেওয়া আছে 0.1, এটা কি দেওয়া আছে বলো, ছোট ডি না বড় ডি? বড় ডি। সোর্স দুটো আছে, এটা ছোট ডি হবে, ছোট ডি। সোর্সটা কতটুকু দূরে আছে সোর্স? 0.18 মিলিমিটার। কোথায় এটা হচ্ছে, এখানে এই যে এ একটা সোর্স, বি একটা সোর্স, দুইটা সোর্সের মাঝখানে দূরত্ব দেওয়া আছে কত, ছোট ডি, তাই না? জি স্যার, ছোট ডি দেওয়া আছে। তারপরে বলছে দা ফ্রিঞ্জেস আর অবজার্ভ অন স্ক্রিন 90 সেন্টিমিটার অ্যাওয়ে, মানে তোমার স্ক্রিন থেকে 90 সেন্টিমিটার দূরে গেলে তুমি পাবা এটা স্লিটটা, তাই তো, ইয়াটা ফ্রিঞ্জটা। তাহলে এটা কি দেওয়া আছে, বড় ডি স্যার, ক্যাপিটাল ডি। তার বলছে সার্টেন মনোক্রোমেটিক লাইট যদি হয় থার্ড ফ্রিঞ্জ আসছে, তাহলে মনোক্রোমেটিক লাইট দিয়ে থার্ড ফ্রিঞ্জ পাইছো কোথায়, 8.1 এ সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ থেকে ওয়েভলেন্থ বের করতে বলছে। এখন ব্রাইট ফ্রিঞ্জের সত্য কি ছিল মনে আছে, এটাই দেখো ইম্পর্টেন্ট কথা, ক্লাস যদি ফলো করো স্যার ব্রাইট ফ্রিঞ্জের জন্য n ল্যামডা ছিল। হ্যাঁ, এবার এই যে তুমি তার মানে কি ছিল, পথ পার্থক্য না, n ল্যামডা ছিল, মানে ডেল্টা x তো, তাই তো? জি স্যার, হ্যাঁ ডেল্টা x n ল্যামডা ছিল। ডেল্টা x এর মান তুমি বলছিলা যে ল্যামডা হইলে এটা হবে, তারপরে 2 ল্যামডা 3 ল্যামডা 4 ল্যামডা এরকম পাইছো না? জি স্যার, ডেল্টা x ছিল, ডেল্টা x এর মানটা এখন n ল্যামডা বসাই দাও ওখানে, যেটা ইকুয়েশন পাইছো ডেল্টা x এর মান n ল্যামডা বসাই দাও, এই জন্যই এটা হোল্ড করে রাখছিলাম এতক্ষণ। ডেল্টা x এর মান n ল্যামডা বসাও, বসানোর পরে এখন ইকুয়েশনটার দিকে তাকাও, সেটা দেখতে কি এরকম কিনা, এখানে যে কার্সর আছে সেটা n এর মানে এখানে কত হবে, 1, n এর মান কেন 1 হবে, 3 হবে স্যার, 3 n হবে, এর মান 3 n এর মান 3, এখানে দেওয়া আছে 3। হ্যাঁ, থার্ড ব্রাইট বলছো না, থার্ড 3 নাম্বারটা, তাহলে n এর মান 3, তাহলে কত ইকুয়েশনটা কত আসে, x ইকুয়াল কত আসে, ল্যামডা ডি বাই ডি আসে। হ্যাঁ, সাথে একটা n আছে না, হ্যাঁ, তাহলে যদি n থাকে তাহলে ওটা দিয়ে করে ফেলবা, এক লাইনে চলে আসবে আর কি, এত কথা দরকার নেই, বুঝছো? এইউটা কি? অ্যাংস্ট্রম ইউনিট,
ওই সেন্টিমিটার থেকে অ্যাংস্ট্রমে গেছে। তোমার সমস্যা নাই, তুমি সেন্টিমিটার রাখি দিও বা মিটার, তোমার যদি মিটার থাকে মিটারে রাখি দিও। অ্যাংস্ট্রমে যাওয়ার জন্য কোনো আলাদা ইয়া নাই, তোমাকে এখানে সলভ করতে বলছে লাইটের। তো তোমরা সাধারণত কোয়েশ্চেন করো যে স্যার এতগুলো এগুলো কেন পড়তেছি। দেখো লাইটের তরঙ্গ দৈর্ঘ্য খুবই ছোট, সেই তরঙ্গ দৈর্ঘ্য বের করার টেকনিক আমরা বের করে ফেলছি 5400 অ্যাংস্ট্রম। এই ভ্যালুটার মানে মাহাত্ম্য অনেক। সোডিয়াম লাইটের তরঙ্গ দৈর্ঘ্য তুমি বের করার শিখছো এই এক্সপেরিমেন্টাল সেটআপের মাধ্যমে, 5400 অ্যাংস্ট্রম। তো ফিজিক্সের মেইন সৌন্দর্যগুলো প্রবলেমে লুকায় আছে। ডিরাইভেশন গুলো সুন্দর, কিন্তু প্রবলেমের মাহাত্ম্য বুঝলে, শুধু প্রবলেম যদি প্রবলেম হিসেবে চিন্তা করো তাহলে এটার মানে সিগনিফিকেন্সটা বুঝবা না। কিন্তু যদি পয়েন্ট অফ ভিউ দেখো যে কি বের করছে, ল্যামডাটা কত ছোট অ্যাংস্ট্রম লেভেলে। তো ইয়ং এর দিজির পরীক্ষার একটা সাকসেস বলতে পারো, তুমি লাইটের তরঙ্গ দৈর্ঘ্য বের করা শিখছো এখান থেকে। যাই হোক, আচ্ছা এটা গেল। এরপরে আসো আমরা শেষ করে দেই। ডিফ্লেকশনের ম্যাথগুলো বাদ দিও, দরকার নাই, এটা পারলেই হবে। আর পোলারাইজেশন আসো, পোলারাইজেশনের ম্যাথগুলো লাগবে। লোডিং তো হচ্ছে না। পোলারাইজেশন আচ্ছা প্রিন্ট করে দেন, পুরোটা ইয়ে হয়ে যাবে। দেখো এখন আসছে, এই যে দেখো আমি এইখানে মনে হয় মোবাইলে কোনো একটা সেমিস্টারে এটাকে বোঝানোর সময় লিখছিলাম, কিন্তু এটাকে আর সরাইতে পারি নাই। কি করছিলাম কে জানে, আমার আর খেয়ালও নাই কি করছিলাম। তোমরা কি জানো? তোমরা তো এক্সপার্ট আছো এগুলো। তোমরা আমি মনে করি তোমরা টেকনোলজিক্যালি আমার থেকে বেশি অ্যাডভান্সড, এটা আমি বিশ্বাস করি আর কি। আচ্ছা দেখো এটা হচ্ছে, এখানে লাগবে না, ডিফ্লেকশন বাদ দাও। এখানে হচ্ছে এই যে ব্রিজস্টারের সূত্র নিয়ে ম্যাথগুলো দেখবা আর কি। ব্রিজস্টারের সূত্র মাল আসার দরকার নাই, বিশেষ করে আমি যদি বললি লাস্টে দুইটা ম্যাথ দেখবা ভালো মতো। লাস্টে দুইটা দরকার নাই, এটা ভালো মতো দেখিও। মানে ব্রিজস্টার সূত্র যেটা পড়াইছি আমরা, যেটা ডিরাইভেশনের জন্য ইম্পর্টেন্ট বললাম, ওইটা রিলেটেড ম্যাথ দেখবা। এটা এখানে কি বলছে একটু বলো দেখি, একজন পড়ো, যে কথা বলছিলা ওই বলো। আমি দেখতেছি না তো কে কথা বলতেছো, আমি তো ওখানে নাই, তাহলে বুঝতে পারতাম। বলো দেখি, একজন পড়ো, মাইক অন করো, দেখি কে পড়তেছো, পড়ো। আমি আচ্ছা তোমরা এখন দেখতে পাচ্ছ, আমি তো চলে গেছি স্ক্রিনে দেখার জন্য যে কে পড়তেছিলা। বলো এটা পড়ো, 30.3। The critical angle for certain wavelength of light in the case of a piece of glass is 40 degree. Find the polarizing angle for glass. হ্যাঁ মানে গ্লাসের জন্য পোলারাইজিং অ্যাঙ্গেল বের করতে বলছে। এখন পোলারাইজিং অ্যাঙ্গেল বের করার টেকনিক হচ্ছে ব্রিজস্টারের সূত্র। মানে কোন অ্যাঙ্গেলে, একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে যদি লাইট আপতিত হয়, তাহলে তোমার প্রতিফলনের পরে সম্পূর্ণ লাইটটা পোলারাইজেশন হয়। তাহলে ওই অ্যাঙ্গেলটাকে আমরা বলি পোলারাইজেশন। মানে যে অ্যাঙ্গেলে লাইট পড়লে, লাইট সব অ্যাঙ্গেলে পড়লেই যে পোলারাইজড হবে এরকম না, একটা পার্টিকুলার অ্যাঙ্গেল আছে যেটাকে আমরা ব্রিজস্টারের অ্যাঙ্গেল বলি। এটা ওই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে বলছে। তার মানে সহজ কথা হচ্ছে আমরা এই সূত্রটা ইউজ করব। এটা দেখছো কিনা তোমরা ব্রিজস্টারের লটা? এটা কারসার, এই সূত্রটা আমাকে ইউজ করতে হবে। এখন এই সূত্র ইউজ করার জন্য আই এর মানটা ইম্পর্টেন্ট। আইটা হচ্ছে কোন, মানে আইটা বের করবা, মিউটা দরকার এখানে, তাই না? মিউর মান দেওয়া আছে এখানে, কোন জায়গায় বলছে রিফ্রেক্টিভ ইন্ডেক্স কত? না স্যার, রিফ্রেক্টিভ ইন্ডেক্স এটা হচ্ছে মানে স্টেপ আর কি, মানে একটা স্টেপ তোমাকে কঠিন করে দিয়েছে। সরাসরি মানে ভাত যে হাতে তুলে খাওয়াই দাও ওটা দেয় নাই, একটু বলছে কষ্ট করে খাও। মানে তোমাকে মিউটা দেয় নাই, মিউর মানটা বের করতে হবে। মিউটা হচ্ছে, মিউর সাথে একটু তোমাদের পরিচয় করাই। মিউটা হচ্ছে আমরা বলি প্রতিসরণাঙ্ক বাংলায় বললে, আর ইংলিশে এটাকে বলা হয় রিফ্রেক্টিভ ইন্ডেক্স। বাংলায় বললে বলা হয় প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ক তোমাদের খেয়াল আছে কিনা, স্নেলের সূত্র যখন পড়ছো, একটা নির্দিষ্ট মাধ্যম নির্দিষ্ট রঙে আলোর জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনটা হয় একটা ধ্রুব সংখ্যা। সেই ধ্রুব সংখ্যাটাকে তুমি বলতেছো রিফ্রেক্টিভ ইন্ডেক্স, তাই না? এটা মনে আছে? জি স্যার। আর আমি যদি ফিজিক্সের ভাষা বলি, ফিজিক্সের ভাষা হচ্ছে লাইট সাধারণত শূন্যস্থানে সবচেয়ে স্পিড বেশি, আর অন্যান্য মাধ্যমে যাওয়ার সময় স্পিডটা কমে যায়। কতটুকু কমবে তার মেজারমেন্ট হচ্ছে রিফ্রেক্টিভ ইন্ডেক্স, কতটুকু কমবে সেটার মেজারমেন্ট মানে মিউ। আচ্ছা যাই হোক, দরকার নাই, তোমার কনসেপ্ট দরকার নাই, এখন ম্যাথ করাটা শিখো। ম্যাথটা কেন হইছে? হ্যাঁ আচ্ছা আমরা তো জানি স্যার নিউ আমি আসতেছি, আমি হ্যাঁ আসতেছি। সেটা হচ্ছে এখানে আগে বলো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এটা শুনছো কিনা তোমরা কখনো? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি জিনিস? স্যার সংকট কোণ।
হ্যাঁ সংকট কোণ, পড়ালেখা করছো ভালো মতো তাহলে ইন্টারমিডিয়েটে। এই সংকট কোণ কাকে বলে এটা বলতে পারবা? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা এটা ক্রান্তি কোণও বলে, সংকট কোণও বলে, যেটাই বলো। স্যার সংকট আপতন কোণ কাকে কোণের বলে? যে মানের জন্য প্রতিসরণ কোণ প্রতিসরণ কোণের মান পাওয়া যাবে। 90 ডিগ্রি হয় এটা। হ্যাঁ মানে একটা কথা হচ্ছে মানে লাইট যখন তোমার ঘন থেকে হালকাতে যায়, হ্যাঁ এটা মানে গ্লাস তো হচ্ছে এখানে, এটা হচ্ছে গ্লাস, ঘন থেকে যখন হালকাতে যাবে অবিলম্ব থেকে দূরে সরে যায়, তাই না? যত অ্যাঙ্গেল বাড়াতে থাকবা। এটা মনে আছে কিনা মানে বুঝো নাই, তাই না? এটা গ্লাস মাধ্যম, আমার কার্সার দেখো, কার্সার এটা হচ্ছে গ্লাস আর এটা হচ্ছে হালকা মাধ্যম বাতাস, ঠিক আছে? এখন এই গ্লাসের মধ্যে যদি লাইট তুমি ফেলো এই সাইড থেকে, তাহলে গ্লাসের মধ্যে লাইট যাবে, বের হওয়ার সময় সে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, মানে হালকা মাধ্যমে বেঁকে যায়, দূরে সরে যায় অবিলম্ব থেকে। এটা কি দেখছো বা শুনছো আগে? দেখার কথা, কারণ লাইট তো দেখা যায়, এটা দূরে সরে যায়। এখন তুমি এই অ্যাঙ্গেলটা যত বাড়াবা তত দূরে সরতে থাকবে। এমন একটা সময় আসবে যখন একটা পার্টিকুলার অ্যাঙ্গেলের জন্য এটা বিভেদ তল ঘেঁষে চলে যাবে, এটাকে বলা হয় বিভেদ তল, তাই না? মানে দূরে সরে যাচ্ছে, এক সময় দেখবা যে এটা বিভেদ তল ঘেঁষে গেছে, তাহলে ওই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সেই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত দেওয়া আছে এখানে? 40 ডিগ্রি 40 ডিগ্রি দেওয়া আছে, 40 ডিগ্রি মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়া আছে। তাহলে আমি তোমাকে একটু কোশ্চেন করি, স্নেলের সূত্র যে পড়ছো, স্নেলের সূত্র কি ছিল? এক জোড়া নির্দিষ্ট মাধ্যম নির্দিষ্ট আলোর জন্য আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুব সংখ্যা হয়। এখানে আপতন কোণের সাইন কত হবে বলো দেখি, অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে বলো? আচ্ছা আগে লিখো, আমি তোমাকে আগে বলি, যেটা বলছি সেটা লিখো। মিউ সমান লিখো মিউ এ দাও, মিউ এ পাশে সাবস্ক্রিপ্ট এ লিখো আর কি, মিউ এ। এখানে মিউ লিখছো তো, তুমি পাশে মিউ এ লিখো, তাইলে বুঝতে পারবা কি বলতেছি। মিউ এ লিখছো? একজন বলো যে লিখছি স্যার। হ্যাঁ স্যার লিখছি। মিউ এ, তাহলে মিউ এ সমান লিখো sin i বাই sin r। আইটা হচ্ছে আপতন কোণ, আরটা হচ্ছে প্রতিসরণ কোণ। মিউ আই sin i বাই sin r। ভালো মতো খেয়াল করো, এখানে বাম পাশে লিখছো মিউ এ, ঠিক আছে? মানে বাতাসের রিফ্লেকটিভ ইনডেক্স উইথ রেসপেক্ট টু গ্লাস বের করতেছো। তাইলে আপতন কোণের সাইন কত এখানে, কত ডিগ্রি, কত ডিগ্রি আপতিত হয়েছে 45 বলো? হ্যাঁ 40 ডিগ্রি, কত ডিগ্রি দেওয়া আছে? 40 ডিগ্রি। আর আর কোন কত আর দেওয়া আছে? আর কি দেওয়া আছে? আর দেওয়া নাই। কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি বলছে? যে অ্যাঙ্গেলে পড়লে এটা বিভেদ তল ঘেঁষে যাবে। বিভেদ তল ঘেঁষে যাওয়া মানে কি? এটা কত ডিগ্রিতে আছে অবিলম্বের সাথে? 0 ডিগ্রি 90 ডিগ্রি স্যার, 90 ডিগ্রি 90 ডিগ্রি। বুঝছো? হ্যাঁ স্যার বুঝছো? তাহলে উপরে কত আসে? sin 40, নিচে কত আসছে? sin 90 sin 90। এখন কোশ্চেন হচ্ছে তোমার তো এয়ার এর রিফ্লেকটিভ ইনডেক্স দরকার নাই, তোমাকে এয়ার এর দরকার আছে? তোমার কি দরকার? গ্লাসেরটা বেস করতে হবে স্যার। গ্লাসের দরকার আছে, তো গ্লাসে তুমি এদিক থেকে আলো ফেলছিলা, এদিক থেকে আলো ফেলছিলে জন্য বিভেদ তল ঘেঁষে গেছে। এখন যদি বিভেদ তল ঘেঁষে লাইট ফেলো তাহলে এটা কোন দিকে আসবে? প্রতিসরণের পরে এদিকে না? উল্টা লজিক আর কি, উল্টা লজিক বলতেছি। হ্যাঁ স্যার, লাইট যে পথে যায় ওই পথে আবার ব্যাক করে। তাইলে এখানে দেখো এই জন্য এটা 1/sin c হয়েছে। এখানে গ্লাসের জন্য বের করছে, এয়ারের জন্য বের করলে তুমি যেটা লিখছো সেটা, আর গ্লাসের জন্য বললে তার উল্টা হবে। বুঝছো? 1টা কোথা থেকে আসছে? sin 90 এর মান, sin 90 এর মান। তো তোমার কাছে এয়ার জন্য যখন বের করছো তো, কারণ এয়ার তুমি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যম আছো, তোমার দ্বিতীয় মাধ্যম ছিল এয়ার, তাহলে এয়ারের রিফ্লেকটিভ ইনডেক্স বের করছে। উল্টা দিলে যদি এখন করবা তখন গ্লাসের আসবে 1/sin c। মানে স্যার এয়ারের জন্য বের করে এটাকে উল্টা দিতে হবে, উল্টা দিতে হবে। হ্যাঁ তো হ্যাঁ তুমি মানে এটা হচ্ছে মানে ভাইস ভার্সা রিলেশন, রেসিপ্রোকাল রিলেশন আর কি। গ্লাসের জন্য যদি হয় এরকম, তাহলে এয়ারের জন্য যদি হয় এরকম, গ্লাসের জন্য তার উল্টা হবে, স্বাভাবিক। বুঝছো? এই 1টা কি 1 বলো? এটা কি নরমাল 1? না স্যার sin 90 এর 1, sin 90 এর 1।
তো ফিজিক্সে মানে প্রতিটা লাইনে কনসেপ্ট থাকে, তাহলে এখান থেকে এখন কাজ শেষ, এই কাজটা তোমায় করে দেয় নাই, সরাসরি খাইতে বলে নাই, আস্তে মানে ঘুরাই পেঁচাই খাইতে বলছে। এটা মিউটা বের করতে বলছিল, মিউটা বের করার টেকনিক হচ্ছে 1/sin c, সিটা হচ্ছে এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে চলে আসবে 757.3। তোমাকে পরিকল্পনা চিন্তা করার দরকার নাই, মিউট 1/sin c মনে রাখবা, কিন্তু এটা কোনো মুখস্থ জিনিস না আর কি, এটা বুঝাই দিলাম, বুঝছো? এই শেষ মোটামুটি। তোমরা যারা এ আর সি থেকে জয়েন করছো তোমরা এখন লিড করতে পারো, তোমার কোশ্চেন না থাকে আর কি, কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, তারপর আমি বি কে একটু রিভিউ দিব। বলো। আমি তো বললাম যে ওই যে 1C এর সাথে মনে হয় অনলাইন ক্লাসে বলছিলাম যে ক্লাস শুরু হবে আমার টাইমে, শেষ হবে তোমাদের টাইমে, তোমরা যখন শেষ করো। বলো। আচ্ছা দেখি আগে কারা কারা আসো, কতজন আসো? 45 জন আসো, অনেক জনের শেষ মানে লাগে নাই। তাইলে যদি তোমাদের কোশ্চেন না থাকে আমি বি কে একটু ওভারভিউ দিয়েই মানে শেষ করবো আর কি আজকে। তোমাদের মানে যদি সাজেশন হচ্ছে ক্লাসে যা পড়াইছি এগুলো সাজেশন, মানে ক্লাসে যা পড়াইছি এর বাইরে থেকে পড়ার দরকার নাই। আর প্রবলেম সহজগুলা করবা, সহজ বলতে সূত্রতে মান বসানো শিখবা আর কি, ওগুলো একটু মানে গুরুত্ব দিয়ে করবা, বেশি জটিল ম্যাথ করার দরকার নাই, বুঝতে পারছো? আচ্ছা যদি না থাকে আমি বি কে একটু বলে দেই, শেষ করে দিই। তোমাদের প্রবলেম নিয়ে আর কোনো প্রবলেম নাই তাই তো? সমস্যা নাই না স্যার। আচ্ছা করার পরে যদি থাকে তাইলে আমাকে এমনি মেসেজ জানাইও যে এটা বুঝতেছো না, তাইলে ইয়ে হবে। তবে আমাকে যে কোনো প্রবলেম দিও না, আমি তোমাকে বলেছি কি করবা, প্রবলেম ওগুলাই করবা। আচ্ছা দেখো তোমরা বি তে যারা আছো এখানে, ওই যে আমরা যে প্রথম ক্লাসে এই কোশ্চেনটা সলভ করছিলাম না, ডি স্কয়ার এক্স বাই ডি স্কয়ার ওমেগা স্কয়ার ওয়াই সমান এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা আনছিলাম। হ্যাঁ স্যার। বুঝছো? এটা দরকার নাই, এটা ডিরাইভেশন করার দরকার নাই, এটা এমনি ইকুয়েশনটা ইউজ করবা ম্যাথের জন্য লাগতে পারে, ডিরাইভেশন দরকার নাই, বুঝছো? এটা বুঝছো তো? এটা কোথায় ইউজ হয়েছে কিছুক্ষণ আগে দেখাইছি ম্যাথ প্রবলেমে, এটা ইউজ হয়েছে কিছুক্ষণ আগে, ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল 0, এটা ইউজ করছি কিছুক্ষণ আগে। ইউজটা দরকার কিন্তু তোমার ডিরাইভেশন দরকার নাই। এখান থেকে হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তোমরা পারা উচিত, এগুলো ক্লাসে পড়াইছি, এটা সাজেশন। এখানে এভারেজ কাইনেটিক এনার্জি পড়বা আর টোটাল এনার্জি পড়বা, এই দুটো টপিক এই চ্যাপ্টার থেকে ডিরাইভেশনের জন্য। এরপরে হচ্ছে চ্যাপ্টার 6 এ হচ্ছে তোমার স্টেশনারি ওয়েভ পড়াইছি না আমরা, মনে আছে? স্থির তরঙ্গ এই 1B এর জন্য, 1B হ্যাঁ বি এর জন্য বলতেছি। এটা এই টপিকটা আছে ডপলার ইফেক্ট গুরুত্ব দিবা, এইটা আর হচ্ছে ডপলার ইফেক্ট পড়বা, বুঝছো? স্যার আরেকবার স্টেশনারি ওটা স্যার, স্টেশনারি আর ডপলার ইফেক্ট। হ্যাঁ স্যার। তোমাকে যদি বলা হয় যে তোমার হ্যাঁ ডিরাইভেশনের জন্য তোমাকে যদি বলা হয় যে ইয়াতে সিম্পল হারমোনিক মোশন কি, এগুলো তোমার পারা উচিত। তারপর হচ্ছে তোমার অগ্রগামী তরঙ্গ বা তোমার অনুদৈর্ঘ্য অনুপস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য, এগুলো লিখতে বললে পারা উচিত আর কি, অনুদৈর্ঘ্য অনুপস্থ গেল এটা। এরপরে অপটিক্সে আসো, অপটিক্সে এই টপিকটা বাদ দিবা না, এটা এই কন্ডিশন গুলা এগুলো আমি পড়াইছি। কন্ডিশনের ইন্টারফারেন্সের কন্ডিশন কি 5টা-6টা কন্ডিশন আছে, এগুলা মানে তুমি আর 2-3টা মনে থাকে 2টা লিখে দিবা, প্রথম 2-3টা লিখলেও হবে, পরে 2টা লেখা দরকার নাই। এখানে মেইন কন্ডিশন হচ্ছে মনোক্রোমেটিক হইতে হবে আর একটা কোহেরেন্ট হতে হবে। এটা এই সেম অ্যামপ্লিটিউড লিখতে পারো না লিখতে পারো, সমস্যা নেই, এই দুইটা মাস থাকতে হবে, এ আর সি। আর হচ্ছে এখানে এটা কি পারবা না তোমরা? পার্ট ডিফারেন্স এবং ফেজ ডিফারেন্সের মধ্যে রিলেশন কি? মানে বুঝতেছো না? আচ্ছা এটা আর আচ্ছা এই টপিকটা এখানে ডিরাইভেশনের জন্য এটা পড়বা ঠিক মতো, ভালো মতো। ইন্টারফারেন্স হ্যাঁ, আর ডিফ্রাকশন যাদের কাছে কঠিন, হ্যাঁ ইন্টারফারেন্স অফ টু লাইট ওয়েভস দৃষ্টির পরীক্ষা। এটা মানে এখানে কোশ্চেন চেঞ্জ যত হবে আসুক, এটা ইন্টারফারেন্স অফ লাইট আসছে, বুঝছো? এখান থেকে যেভাবেই লিখো কোশ্চেনে এটা ইন্টারফারেন্স অফ টু লাইট ওয়েভ আসছে, তো কোশ্চেনটা বুঝে আনসার করবা। ইন্টারফারেন্স অফ টু লাইট ওয়েভ যদি বলে তাহলে এটা হচ্ছে তার ইকুয়েশনটা হচ্ছে, আচ্ছা আমি আমার মতো করে পড়াইছি, ক্লাসেরটা দেখিও, এখানে দেখতে পারলে এটাও দেখিও, সমস্যা নেই, যেটা তোমার সহজ লাগে।
এই কন্ডিশনগুলো বের করতে দেয়, ব্রাইটনেস ডার্কনেস এর কন্ডিশন। নিউটন রিং দাও, দরকার নাই। ডিফ্লেকশন যাদের কঠিন লাগে তারা স্কিপ করতে পারো, যারা সহজ লাগে পড়তে পারো। ডিফ্লেকশন নিয়ে কিছু বলবো না, ডিফ্লেকশন তোমার উপরে। ক্লাসে পড়াইছি সবগুলো ইকুয়াল চান্স আছে আসার। আর পোলারাইজেশনে ব্রিউস্টার পড়বা, ব্রিউস্টার এটা এখানে যেটা আসে আর কি, 90 ডিগ্রি যে প্রমাণ করতে বলে এটা ব্রিউস্টার সূত্রটা স্টেট করতে বলে, আর এটাকে প্রুফ করতে বলে। এই যে সিবিডি এই পর্যন্ত আসবা, তোমরা এখানে ছেড়ে দাও, 3 নাম্বার পর্যন্ত ছেড়ে দাও। 3 নাম্বার না, 3 নাম্বার ছাড়লে এটা তো হয় নাই। তোমাকে দেখাতে বলছে এই যে সিবিডি সমান 90, তুমি যদি আই আর আর যোগ করে দিয়ে যদি 90 বলে দিতে হবে না এটা। আর হচ্ছে তোমার চ্যাপ্টার 6 এ এটা হচ্ছে ল গুলো পড়বা, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল। আর হচ্ছে এখানে কার্নোট ইঞ্জিনের 2টা কোশ্চেন, একটা হচ্ছে এক্সপ্লেইন দ্য কার্নোট সাইকেল। হ্যাঁ, কার্নোট সাইকেল এক্সপ্লেইন যদি বলে তাহলে একরকম অ্যান্সার হবে, আর ডিরাইভেশন বললে একরকম অ্যান্সার হবে। যদি এক্সপ্লেইন বলে, এক্সপ্লেইনটা আমি একটু দেখি কোথায় ভালো করে আছে। এক্সপ্লেনেশনটা তোমরা এই পিডিএফ থেকে দিতে পারো, এই পিডিএফ 2টা পিডিএফ এ আছে, তোমার এখান থেকে এক্সপ্লেন দিতে পারো, এখান থেকে এক্সপ্লেন দিতে পারো, বা তুমি যদি ক্লাস করে থাকো ক্লাসে এরকম বলছি ওটা যদি লিখতে পারো তাও হবে। এখান থেকে এক্সপ্লেনটা দিতে পারো, এক্সপ্লেন যদি আসে 4টা সাইকেল এক্সপ্লেনেশনটা এই পর্যন্ত এখানে। আর যদি ডিরাইভেশন আসে তাহলে এই চিত্রটা আঁকবা, এইটা এখানে যে চিত্রটা আঁকবা, একে এ থেকে বি তে আসার সময় কি কি ইকুয়েশন লাগবে ইকুয়েশনটা লিখবা। এই যে এই ইকুয়েশনগুলো W1 সমান Q1 দিয়ে লিখবা, বের করবা। মানে ওখানে স্যার টোটাল যেটা আছে আর কি চারটা ফেজে যে চারটা আছে আর কি স্যার। হ্যাঁ আমি শেষ করি। W2 টা বের করবা, W3 টা সিমিলারলি দিয়ে বলবা যদি মনে থাকে, W4 টা সিমিলারলি দিয়ে বলবা যদি মনে থাকে, তারপরে যোগ করে এই পার্টটা শেষ করবা। এখানে এই পর্যন্ত আসবা এফিসিয়েন্সির জন্য। ইকুয়েশন যে 8 লেখা আছে এটা হচ্ছে তোমার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এটা ইকুয়াল 1 - T2/T1। ঠিক আছে, এই মোটামুটি হচ্ছে ওভারভিউ। হ্যাঁ স্যার, আর হচ্ছে স্যার ওই এক্সপ্লেইন কার্নোট ইঞ্জিন যেটা বলছেন স্যার, ওখানে স্যার কতটুকু লিখতে পারবে যদি বলতেন। ওই তো তোমাকে তো দেখাই দিলাম, এটা এখান থেকে এখানে যা আছে এই যে এই চিত্রগুলো আঁকিও এক্সপ্লেন করতে বললে, কারণ এক্সপ্লেন লাগে এখান থেকে, এই চিত্রটা লাগে। ক্লাসে যেভাবে আঁকছে ওভাবে আঁকতে পারো, ক্লাসটা মোর অ্যাকুরেট এখানকার তুলনায়। আর এক্সপ্লেন করতে হয় আর কি। তো তোমাদের ক্লাস যা বুঝাইছিলাম যে এখানে যখন এটাতে রাখবা কি ঘটনা ঘটবে, এখানে যখন রাখবা তখন কি ঘটনা ঘটবে, এখানে যখন রাখবা তখন কি ঘটনা ঘটবে, ঘটনাগুলো এটাকে বলা হয় এক্সপ্লেইন। এই কথাগুলো এখানে বলছে। হ্যাঁ, এটা হচ্ছে এক্সপ্লেনেশন 4টা গ্রাফের। আর যদি ডিরাইভেশন আসে এফিসিয়েন্সির, তাহলে এটা ইকুয়াল 1 - T2/T1 যেটা আছে ওইটাকে একটু ডিরাইভ করতে হবে। বলো, আর কারো কোনো কোশ্চেন আছে যে কোনো টপিক বা ম্যাথমেটিক্স? স্যার ওয়েভ আর অসিলেশন থেকে স্যার ম্যাথ কি টাইপের আসতে পারে স্যার? এই এতক্ষণ তো এটাই বলছি, তুমি না শিখছিলা। ওয়েভ থেকে তো বললাম যে ম্যাথ কি করবা, সহজ ম্যাথ করবা, ডপলার এফেক্ট করবা ওয়েভের জন্য। আর অসিলেশন থেকে যে দেখাইছিলাম যে একটা ম্যাথ বুঝাই দিছি ওরকম, আর একটা হচ্ছে তোমার ওইটা না, এই যে এরকম প্রবলেম গুলো দেখবা, y = 10 sin বা 20 sin, যেগুলো এই যে 10 sin 10t, এই যে এখানে এটা দেয়া থাকবে। তো তোমাকে তো ইকুয়েশনটা দেখানো হয়েছে কেমনে আসছে, তো ওখান থেকে কিছু কিছু ইনফরমেশন বের করতে দিবে, ইনফরমেশন গুলো বের করা আর কি। 1.7 1.8 এই টাইপের ম্যাথ গুলো দেখবা, মানে সহজ ম্যাথ দেখবা। যেখানে এখানে সব ম্যাথ দেখার দরকার নাই, যেগুলো জটিল মনে হবে এগুলো বাদ দিবা, যেখানে মনে হবে ডাটা নাই সে দরকার নাই। আমি যেগুলো বলছি ওগুলো ভালো মতো দেখিও, ঠিক আছে? বলো, আর কোনো কোশ্চেন?
তো মোটামুটি শেষ কথা হচ্ছে তোমরা একটু বেশি ভালো মতো প্র্যাকটিস করো। প্র্যাকটিসটা করবা যে এই জন্য যাতে মানে পরীক্ষাতে আটকায় না যাও বা লিখতে পারো আর কি। পরীক্ষাতে কোয়েশ্চেন ফিজিক্সের 1 এর কোয়েশ্চেন যেটা হয় 1 এর কোয়েশ্চেন একটু ফাইনালে লেখাটা এটা শেষ করা চ্যালেঞ্জিং। যারা ভালো মতো পড়ছে তাদের জন্য লেখাটা শেষ করা একটু চ্যালেঞ্জিং হয়। কোয়েশ্চেন মোটামুটি সহজ হয় কিন্তু লেখা শেষ করে আসতে পারাটা একটু চ্যালেঞ্জিং। তো তোমরা বাসায় যদি ভালো মতো প্র্যাকটিস করো পরীক্ষার হলে আশা করছি আটকাবা না। আটকানো মানে সময় নষ্ট। তো পরীক্ষার হলেও যদি ভালো মতো প্র্যাকটিস করো, প্র্যাকটিসটা করবো এই জন্য যে